আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, কি অবস্থা? আজকে তোমাদের 13 নাম্বার ক্লাস। অনেক দূর চলে এসছো, প্রায় অধ্যায় শেষের দিকে। সো আজকে মজার কিছু এক্সপেরিমেন্টও দেখানো হবে, বন্ধুদেরকে ডেকে নিয়ে চলে আসো। অনেক ইন্টারেস্টিং ক্লাস, অনেক বেশি ইনফরমেটিভ ক্লাস, অনেক কিছু বাস্তব জীবনের সাথে রিলেট করার মতো ক্লাস। সো দেখো আজকে কি পড়তে হবে। চিরন্তন গ্যাস, চিরন্তন গ্যাস, পার্মানেন্ট গ্যাস বলে ইংরেজিতে। পার্মানেন্ট গ্যাস, গ্যাস তরলীকরণের মূলনীতি, অর্থাৎ প্রিন্সিপাল অফ গ্যাস লিকুইফিকেশন বা লিকুইফ্যাকশন বেসিক্যালি, সরি, জুল থমসন ইফেক্ট। এটাকে সংক্ষেপে বলে জেটিই, জুল থমসন ইফেক্ট, জেটিই। বিজ্ঞানী জুলের আইডিয়া ইউজ করে উইলিয়াম থমসন এই কাজটা করছিল। এবং উইলিয়াম থমসনকে জানো, যাকে তোমরা লর্ড কেলভিন বলে ডাকো, তার নামই হচ্ছে মূলত উইলিয়াম থমসন। মূল নাম উইলিয়াম থমসন, আর লর্ড কেলভিন হচ্ছে তার উপাধি আর কি। তো চলো পড়াশোনা শুরু করি। গ্যাস তরলীকরণের মূলনীতি। তোমরা একটু আমাকে বলো, তোমার কাছে একটা গ্যাস দেওয়া হলো, সেই গ্যাসটাকে তরল করতে হবে, তাহলে কি কি করবা? আমরা দেখছিলাম যে গ্যাসের ভেরিয়েবল হচ্ছে চারটা, পি, ভি, টি আর হচ্ছে এন। এই চারটার মধ্যে কোনগুলাকে নিয়ে খেলাধুলা করবা, কোনগুলাকে নিয়ে কাজ করবা, তাহলে গ্যাস তরল হয়ে যাবে। আচ্ছা, জারিফ বলছো টি কমাবো, রাইট। এক নাম্বার কাজ হচ্ছে টি, টেম্পারেচার ডাউন, টেম্পারেচার কমাইতে হবে। দুই নাম্বার কাজ কি করা লাগবে বলো? প্রেসার। সাবিতা বলছো পি, পি কি করব? পি বলো, বাড়াবো, তার মানে পি আপ। ব্যাপারটা হচ্ছে এটা, টেম্পারেচার ডাউন করতে হবে আর প্রেসার বাড়াইতে হবে। এখন আমাকে বলো যে এই দুইটার মধ্যে কোন কাজটা করাটা সহজ, খরচ টরচ কম হবে, বলো। কোনটাতে আমাদের খরচ বেশি আর কোনটাতে আমাদের খরচ কম, বলো। একটাতে খরচ বেশি হবে, একটাতে কম। টেম্পারেচার ডাউনের ক্ষেত্রে খরচ বেশি হবে, আর এই ক্ষেত্রে হচ্ছে খরচ কম হবে। প্রেসার বাড়াইতে গেলে খরচ কম। কেন? বাস্তবে একটু প্রমাণ নাও, ক্যামেরার পিছনে চলে যাও। সেটা হচ্ছে যে তোমাদের বাসায় যতগুলো অ্যাপ্লায়েন্সেস আছে, যা কিছু জিনিসপত্র আছে, তার মধ্যে সবচেয়ে দামি জিনিসটা আমার মনে হয় এয়ার কন্ডিশনার, তাই না? এয়ার কন্ডিশনারের কাজ কি? টেম্পারেচার কমানো। তার পরবর্তী দামি জিনিস মনে হয় রেফ্রিজারেটর, সেটারও কাজ একই, টেম্পারেচার কমানো। একটা জিনিস আছে হিটার বা গ্যাসের চুলা, বা মানে ধরো ইলেকট্রিক ওভেন, এগুলোর এত বেশি দাম হয় না। কারণ কি জানো, এরা মূলত টেম্পারেচার বাড়ায়। টেম্পারেচার বাড়াইতে খরচ বেশি হয় না, টেম্পারেচার কমাইতে অনেক খরচ হয়। কারেন্টের খরচ হয়, ওই জিনিসটার দামই অনেক বেশি, কারেন্টেরও খরচ বেশি, আবার তোমার ওই জিনিসটা মানে কিনতেই অনেক খরচ। তোমরা কি বুঝছো আমার কথা? আচ্ছা, মুমিত হাসান একটা সুন্দর প্রশ্ন করছে, এয়ার কন্ডিশনার কি স্যার? এয়ার, এ জফলায় আকার এয়ার। ভালো কথা বলছো, এটা একটা ভালো প্রশ্ন। আমি একটু দেখি চশমা পরে এয়ার কন্ডিশনার খুঁজে পাই কিনা। হ্যাঁ, তো পাওয়া গেল না, আমি বলতে পারলাম না যে জিনিসটা কি। এনিওয়ে, তো টেম্পারেচার কমানোটা খরচের ব্যাপার, খরচ বেশি হয়। দুই নাম্বার কথা হচ্ছে যেটা, আমি যে আমলের কথা বলতেছি, গ্যাস তরলীকরণ করার চেষ্টা করছিল সায়েন্টিস্টরা, সেই আমলে টেম্পারেচার রিডাকশন যে প্রসেস, বসো, টেম্পারেচার রিডাকশন যে প্রসেস, অর্থাৎ এয়ার কন্ডিশনিং সিস্টেম বা রেফ্রিজারেশন সিস্টেম, এটার আবিষ্কার হয় নাই। সে আমলের কথা বলতেছি, আমার কথা কি বুঝছো? সে আমলের কথা বলতেছি, যে আমলে টেম্পারেচার আসলে কমানো যাইতো না। টেম্পারেচার যদি কমাতে হতো তাহলে আমাদের কি করা লাগতো জানো? ধরো তুমি গ্যাস তরল করবে, এই জন্য টেম্পারেচার কমাইতে চাচ্ছ, তো করা লাগতো কি, এক বোতল ভর্তি গ্যাস ভরে একজনকে পাঠায় দেওয়া লাগতো হচ্ছে সাইবেরিয়ায়, রাশিয়া সাইবেরিয়া। ধরো জারিফকে বোতল ভর্তি গ্যাস ভরে আমরা পাঠাই দিলাম সাইবেরিয়ায়, ও সবার কাছে সালাম টালাম করে দোয়া নিয়ে চলে গেল সাইবেরিয়ায়, যাই গ্যাস ঠান্ডা করে নিয়ে আসি। সাইবেরিয়া যে গ্যাসের বোতলের মুখ লাগায় জোরে ঠাসা দিব, আর ওইখানে তো টেম্পারেচার এমনি কম, গ্যাস তরল হয়ে যাবে। বুঝছো? এই টেকনিক অ্যাপ্লাই করতে এখন। সো সাইবেরিয়ায় বসে গ্যাসের ঠাসা দিয়ে, টেম্পারেচার তো কমই ছিল, সো কি হয়ে গেল, তোমার গ্যাসটা তরল হয়ে গেল। আচ্ছা, ও খুশিতে আনন্দে লাফাইতে লাফাইতে দেশে চলে আসছে এবং একটা সাংবাদিক সম্মেলন ডাকছে যে আমরা গ্যাস তরল করে ফেলছি, তাহলে আসো সবাই দেখে যাও। তো যখন সাংবাদিকরা এখানে ক্যামেরা ট্যামেরা ওপেন করে নিয়ে বসে আছে, তখন হয়েছে কি, যখনই বোতলের মুখ খুলছে, ভুস করে গ্যাসটা বের হয়ে সবার মধ্যে ছড়াই গেছে। সাংবাদিকরা তো ওর গায়ে পচা ডিম মারা শুরু করছে। তার কারণটা বুঝছো তো?
টেম্পারেচার কম হয় সাইবেরিয়াতে গেলে, সাইবেরিয়া থেকে আবার আসার সময় তো কি হয়েছে, টেম্পারেচার বেড়ে গেছে। মানে টেম্পারেচার রিডাকশনটা মানুষের নিয়ন্ত্রণে ছিল না, ইট ওয়াজ ইন গডস হ্যান্ড। সো টেম্পারেচার কমানোটা আসলে আমরা চাইলেই পারতাম না। রেফ্রিজারেশন সিস্টেম আবিষ্কার যেহেতু হয়েছিল না, তার আগেকার কথা বলতেছি, সো তখন সায়েন্টিস্টরা চেষ্টা করতেছিল শুধুমাত্র এবং কেবলমাত্র প্রেসার নিয়ে খেলা করেই, প্রেসার অ্যাপ্লাই করেই যদি গ্যাসকে ঠান্ডা করে ফেলা যায়, সেই চেষ্টা করতেছিল। তোমরা কি বুঝছো আমার কথা? এবং আমরা আজকে ওই জিনিসটাই দেখব। বুঝছো তো নাকি? আজকে আমরা তাহলে এই প্রসেসটা দেখব যে গ্যাসে প্রেসার দিব, প্রেসার দেওয়ার ফলে গ্যাসটা ঠান্ডা হয়ে যাবে, এবং সেই প্রেসারটা নরমালি দিলে হবে না, দ্যাটস এ স্পেশাল টেকনিক। সেই টেকনিক অ্যাপ্লাই করে আমরা গ্যাসকে ঠান্ডা করা শিখবো, তরল করা শিখবো আর কি। ওকে, এখন তোমাদের একটু ফিজিক্স শিখতে হবে আমার সাথে। তার আগে একটু শুনে নাও যে এই যে যে কাজটা, এই কাজটা প্রথমে বিজ্ঞানীরা করার চেষ্টা করছে বলতে কি, গ্যাস তরল করার চেষ্টা করছে, কিন্তু এইটা তো নিয়ন্ত্রণে নাই, এটা তো অনিয়ন্ত্রিত টেম্পারেচারটা। তারা শুধুমাত্র কাজ করছে কি জানো, প্রেসার বাড়াইছে, প্রেসার বাড়াইছে, প্রেসার অ্যাপ্লাই করছে। তো প্রেসার অ্যাপ্লাই করে কিছু গ্যাসকে আছে তরল করতে পারছে, আর কিছু গ্যাসকে আছে তরল করতে পারে নাই। যাদেরকে তরল করতে পারে নাই তাদেরকেই বলছে হচ্ছে চিরন্তন গ্যাস। তাহলে চিরন্তন গ্যাসের ডেফিনেশন যদি তোমার কাছে কেউ জানতে চায়, তাহলে তুমি কি বলবা? যেসব গ্যাসকে, যেসব গ্যাসকে বলতে যেসব বাস্তব গ্যাসকে, মানে বাস্তবে পাওয়া গ্যাসকে নিয়েই তারা ট্রাই করছে, যেসব বাস্তব গ্যাসকে যথেষ্ট, যথেষ্ট বানানোর ট মনে হয়, যথেষ্ট চাপ প্রয়োগ করলেও তা তরলে পরিণত হয় না, পরিণত হয় না, তাদেরকেই বলা হচ্ছে চিরন্তন গ্যাস। তারাই হচ্ছে চিরন্তন গ্যাস। বুঝিয়াছো? সো এই কনসেপ্টটা মানুষের মধ্যে ছিল, যেমন হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই টাইপের গ্যাসগুলোকে যথেষ্ট প্রেসার দেওয়ার পরেও তোমার গ্যাস তরলীভূত হয় নাই, তাদেরকে নাম দিছিল চিরন্তন গ্যাস। সো তখন কিন্তু খেয়াল রাখবা, শুধুমাত্র প্রেসার অ্যাপ্লাই করছিল, টেম্পারেচার আমাদের নিয়ন্ত্রণে ছিল না। তো এরপরে কিছু বিজ্ঞানী আবার দেখলো অন্য দেশে বসে বা অন্য জায়গায় বসে তারা আবার চাপ দিছে, ওই গ্যাসগুলো তরল হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ দ্য ফান ফ্যাক্ট, যে কেউ যথেষ্ট চাপ প্রয়োগ করেও, ধরো কেউ একজন 2000 অ্যাটমসফিয়ার চাপ অ্যাপ্লাই করছে, সে তরল করতে পারে নাই, কিন্তু আবার আরেকজন দেখা গেল 700 অ্যাটমসফিয়ার চাপ দিছে, গ্যাসটা তরল হয়ে গেছে। সো দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন, যে এরটা তরল হইলো, ওরটা কেন তরল হইলো না? পরে দেখা গেল টেম্পারেচারের খেলা। একজন যে 2000 অ্যাটমসফিয়ার চাপ অ্যাপ্লাই করছে সে ছিলই হচ্ছে হাই টেম্পারেচারে, আর একজন যে 700 অ্যাটমসফিয়ার চাপেই গ্যাসটাকে তরল করে ফেলতে পারছে, সে ছিল ধরো যে -20 ডিগ্রি সেলসিয়াসে বা -5 ডিগ্রি সেলসিয়াসে, যার কারণে জিনিসটা তরলীভূত হয়েছে। তোমরা কি বুঝছো আমার কথা? তো তাহলে একটা কথা আমাদের বলতে হবে যে আসলে চিরন্তন গ্যাস বলে কি আসলে কোনো কিছু আছে নাকি নাই, বলো তো? এই যে কথাটা বললাম যে যথেষ্ট চাপ প্রয়োগ করলেও নাকি তরল হয় না, আসলে তো সবাই তরল হয়। ফ্যাক্ট হচ্ছে কাউকে একটু ঠান্ডা করে নেওয়া হয়েছিল, কাউকে ঠান্ডা করে নেওয়া হয় নাই। সো তুমি যদি ঠান্ডা করে নিতে, তাহলে তো সব গ্যাসই তরল হইতো। তার মানে আসলে হচ্ছে চিরন্তন গ্যাস বলে কেউ এখন আর নাই। তো এই ডেফিনেশনটা একটা পুরাতন ধারণা অনুযায়ী সংজ্ঞাটা লিখলাম, এটা আসলে এখন আর কেউ চিরন্তন গ্যাস নাই, এখন সব গ্যাসই তরল করা যায়। ঠিক আছে? তো তখন মানুষ বুঝতে পারলো যে আসলে প্রতিটা গ্যাসের ক্ষেত্রেই এমন একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে যদি সে অবস্থান করে, তাকে যতই তুমি চাপ প্রয়োগ করো না কেন, সে তরলীভূত হবে না, কোনোভাবেই তরল তাকে করা যাবে না। কিন্তু ওই তাপমাত্রা বা তার নিচে রেখে যদি তাকে মোটামুটি একটা চাপ দেওয়া হয়, সে হচ্ছে তরল হয়ে যাবে। সেই স্পেসিফিক টেম্পারেচারটাকে বলে ওই গ্যাসের ক্রান্তি তাপমাত্রা। তোমরা কি আমার কথা বুঝিয়াছো? আমি আবারও বলতেছি, ধরো অন্যভাবে চিন্তা করো, ধরো আমার কাছে 5-6টা স্টুডেন্ট দেওয়া হইলো, বলা হইলো গার্ডিয়ানরা বলছে যে এদেরকে পড়তে বসান। তা আমি করছি কি, এক একটাকে কাছে ডাকছি, টাস করে একটা থাপ্পড় দিছি কানের উপর, পড়তে বস। কেউ কেউ বসছে, কেউ কেউ বসে না। তো যারা বসে নাই তাদেরকে অনেক থাপ্পড় দিয়ে দেখছি, বসেই না কোনোভাবে। সো ওদেরকে আমি নাম দিলাম চিরন্তন বেয়াদব। পরে বোঝা গেল যে আসলে কেউই চিরন্তন বেয়াদব না, সবাইকেই পড়তে বসানো সম্ভব, ওদেরকে একটু আদর করে নিতে হয়। যতটুকু আদর করার পরে এক থাপ্পড় দিলে বা হালকা পাতলা বকা দিলে ও পড়তে বসে,
ওই আদরটুকুকে বলে ওই গ্যাসের ক্রান্তি তাপমাত্রা, ক্রান্তি আদর। আমার কথা বুঝছো? প্রতিটা গ্যাসকেই তরল করা যাবে, তাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যতটুকু যে টেম্পারেচারে ঠান্ডা করার পরে তাকে চাপ দিলেই সে মোটামুটি তরল হয়ে যায়, ওই তাপমাত্রাটাকে বলে বলে ওই গ্যাসের ক্রান্তি তাপমাত্রা। তোরা কি বুঝছো আমার কথা? আচ্ছা, তাহলে এখন ঘটনা হচ্ছে দেখো, তো এই জন্য কারো উপরে মন খারাপ করবা না। কেউ যদি তোমার কথা না শুনে, তুমি জীবনে কোনো এক সময় চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, তোমার অধীনে অনেকে কাজ করবে, তো তখন দেখবা যে কাউকে কাউকে তুমি কথা শোনাইতে পারতেছো না, যতই ঝাড়ি দাও কাজ হয় না, তখন তারা কি করবা, একটু আদর করবা, আদর করার পরে একটু করে কাজের চাপ দাও, দেখবা যে ও ঠিকই কাজ করতে বসছে। ঠিক আছে, এই আর কি। বাস্তব জীবনে বিজ্ঞানকে কাজে লাগাইতে হবে। তো সন্ধি তাপমাত্রার ডেফিনেশনটা কি তাহলে দেখো, প্রতিটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে। প্রত্যেকটা বাস্তব গ্যাসের তাপমাত্রা এক এক রকম। এখন তোরা চিন্তা কর, ধর দুইটা ছেলে বেয়াদব আছে আমার কাছে, যাদেরকে যথেষ্ট থাপড়ায়ও আমি পড়াইতে বসাইতে পারি নাই, তো দুইজনের ক্ষেত্রে আদরের পরিমাণও কি সমান? যতটুকু আদর করলে তারা তারপরে বকা দিলে পড়তে বসে? আনসার হচ্ছে না। এক একজনের ক্ষেত্রে আদরের মাত্রা এক এক রকম, কেউ একটু আদর বেশি খায় নেয়, কেউ একটু আদর কম খায় নেয়। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে তাহলে আমরা কি বলবো, প্রতিটি বাস্তব গ্যাসের ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রার উপরে রেখে গ্যাসটিকে যতই চাপ প্রয়োগ করা হোক না কেন গ্যাসটি তরলে পরিণত হয় না। ওই তাপমাত্রার উপরে রেখে যতই চাপ দাও তুমি, ইট উইল নেভার বি লিকুইফাইড। কিন্তু ওই তাপমাত্রা বা তার নিচে রেখে গ্যাসটিকে একটা ন্যূনতম চাপ দিলেই কি হয়, গ্যাসটা তরলীভূত হয়। সেই তাপমাত্রাকে বলবো ওই গ্যাসের ক্রান্তি তাপমাত্রা। বাবা, তোরা কি বুঝছিস আমার কথা? আচ্ছা, একজন বলছে সায়েম স্যার, তরলীকৃত গ্যাস কি খাওয়া যায় কিনা? ওরে আল্লাহ, তোরা কি মানুষ না পশু? যা পাইস তা খাইতে ইচ্ছা করে কেন? তরলীভূত গ্যাস খাইতেছে। আচ্ছা, তো এটাকে কি দিয়ে প্রকাশ করে? ক্রান্তি তাপমাত্রাকে হচ্ছে টি সি দিয়ে প্রকাশ করে। সি মানে ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল টেম্পারেচার। এটাকে সন্ধি তাপমাত্রা বলে। এটার আবার আরেকটা নাম হচ্ছে ক্রান্তি তাপমাত্রা। বিভিন্ন বইতে বিভিন্ন নামে লেখা আছে, দেখো ক্রান্তি তাপমাত্রা। তবে আবার খেয়াল করো, এটাকে অনেক সময় সংকট তাপমাত্রাও বলে, ক্রান্তি তাপমাত্রাও বলে, বললাম তো। আবার তোমাদেরই অনেক বইতে এই জিনিসটাকেই বলছে উৎক্রম তাপমাত্রা। এটা কিন্তু উৎক্রম তাপমাত্রা না। তো আমি একটু ভালো করে লিখে দেই, সেটা হচ্ছে জেনে রাখো, সেটা হলো তোমার সংকট তাপমাত্রা আর ক্রান্তি তাপমাত্রা একই। সংকট তাপমাত্রা, ক্রান্তি তাপমাত্রা একই। তারপরে তোমার আর একটা কি নাম বলো তো? সন্ধি তাপমাত্রা, সেম জিনিস। সন্ধি তাপমাত্রা, এই সবগুলা জিনিসই সেম। বাট এই তিনটা জিনিসের সাথে পেঁচায় ফেলায় না উৎক্রম তাপমাত্রাকে। দ্যাট ইজ নট ইকুয়াল টু উৎক্রম তাপমাত্রা। উৎক্রম তাপমাত্রা জিনিসটা আলাদা। তোমাদের যখন 24 ব্যাচের ক্লাস নিছিলাম, তোমাদের ভাইয়াদের 24 ব্যাচের ভাইয়া আপুদের, ওদের ক্লাসে আমি বইতে ওইটা দেখায় বই ছিঁড়ে ফেলছিলাম, কারাত করে ছিঁড়ে ফেলছিলাম। বাট এখন আর সেই বই কেনা হয় নাই, সো ওই বইটা ছিঁড়তে পারি নাই। সো এগুলো ভুল, উৎক্রম তাপমাত্রা ভিন্ন জিনিস। ঠিক আছে, আচ্ছা। এখন ঘটনা হচ্ছে দেখো, তো ভ্যান্ডার ওয়াল ইকুয়েশন আমরা শিখছিলাম, সেই সমীকরণ থেকে এই জিনিসটা প্রমাণ করা যায়। এই প্রমাণটা তোমাদের দরকার নাই, জাস্ট এই ডেটাটা জেনে রাখো। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা প্রমাণ করতে এখন আমার আবার সময় লাগবে, এত সময় দরকার নাই, এগুলো কখনো পরীক্ষা আসে না। জাস্ট এটা এমসিকিউ এর জন্য শিখে রাখবা যে তোমার যে কোনো গ্যাসের ক্রান্তি তাপমাত্রা বের করে কেমনে, 8 ডিভাইডেড বাই 27 আর বি। যেক্ষেত্রে মনে আছে নিশ্চয়ই, এ হচ্ছে ভ্যান ডার ওয়াল কনস্ট্যান্ট, আর ছোটাতে বিটা কি ছিল, গ্যাসের মোলার কার্যকর আয়তন। যে প্রতি মোল গ্যাসের কার্যকর আয়তন। আচ্ছা, তো এটা গেল। এরপরে আসো সন্ধি চাপ কাকে বলে। কোন একটা গ্যাসকে তাহলে তুমি সন্ধি তাপমাত্রায় নিয়ে যাবা, অর্থাৎ সেই সেই গ্যাসের যে তাপমাত্রায় নিলে তাকে চাপ দিলে সে তরল হয়, ওই তাপমাত্রায় নিয়ে যাবা, ক্রান্তি তাপমাত্রায় নেওয়ার পরে তাকে কি করবা, হালকা পাতলা একটা চাপ দিবা, যে চাপ দিলে সে তরল হয়, ওই চাপটাকে বলে ওই গ্যাসের ক্রান্তি চাপ বা সন্ধি চাপ। বুঝছো আমার কথা? অর্থাৎ কোন গ্যাসকে তার ক্রান্তি তাপমাত্রা রাখতে হবে, রেখে মিনিমাম যে প্রেসারটা দিলেই সে তরল হয়ে যায়, তার চেয়ে বেশি প্রেসার দিলেও সে তরল হবে, কিন্তু মিনিমাম যে প্রেসারটা অ্যাপ্লাই করলেই সে তরল হয়ে যায়, ওই প্রেসারটাকে আমরা বলবো ওই গ্যাসের সন্ধি চাপ বা ক্রান্তি চাপ। ঠিক আছে, তাহলে এখানে দেখো সংজ্ঞাটা লেখা আছে কিভাবে। কোন বাস্তব গ্যাসকে সন্ধি তাপমাত্রায় রেখে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে তাকে কত তাপমাত্রায় রাখবো, তাকে তুমি তার সন্ধি তাপমাত্রায় রাখবা।
রেখে গ্যাসের উপর ন্যূনতম যে চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয় ওই চাপকে বলো ওই গ্যাসের ক্রান্তি চাপ বা সন্ধি চাপ। তোরা কি বুঝছিস? হুম, আচ্ছা তারপরে আসো। সো আগেরই মতো ভ্যান ডার ওয়াল ইকুয়েশন থেকে এটা প্রমাণ করে দেখানো যায়, যেটা আমি অবশ্যই দেখাবো না, এমসিকিউ এর জন্য জাস্ট ইম্পর্টেন্ট। খেয়াল করো পার্থক্যটা কি। টিসি ছিল 8/27 আরবি আর এটা হচ্ছে 8/27 আরবি স্কয়ার, ডিফারেন্স জাস্ট এতটুকুই, ঠিক আছে? আচ্ছা বইতে আছে এই জিনিস একটু দেখে নিও, এই ঘোড়ার ডিমের মানে প্রমাণ প্রমাণ লাগবে না, বা চাইলে নিজেরাও করা যায়, জাস্ট ছোট দুইটা কনসেপ্ট অ্যাপ্লাই করবা, বইতে আছে একটু দেখো আর কি। আচ্ছা এরপরে আসো, সন্ধি আয়তন কাকে বলে। কোন একটা গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় রাখবা, সন্ধি চাপ প্রয়োগ করবা, করার পরে গ্যাসের যে আয়তন হয় ওইটাকেই বলে সন্ধি আয়তন। তবে একটু শর্ত আছে, সেখানে 1 মোল গ্যাস থাকা লাগবে, কারণ তুমি যদি 5 মোল গ্যাস নাও তার আয়তন অনেক বড় হবে, 10 মোল গ্যাস নিলে আরো বেশি বড় হবে। সো নিয়মটা হচ্ছে 1 মোল কোনো গ্যাসকে তার সন্ধি তাপমাত্রায় রেখে সন্ধি চাপ প্রয়োগ করতে হয়। এক ছাগল আছে রাফি ইসলাম, এ বারবার একই প্রশ্ন করতেছে, উৎক্রম চাপ কেন, উৎক্রম চাপ কেন। উৎক্রম চাপ আবার কি? উৎক্রম চাপ বলে তো কিছু নাই। স্যার গ্রাফ গুলো পড়াবেন না? তুই গত ক্লাস করছিস বাবা মুমিত, প্রথম ক্লাসের প্রথমেই কি যেন একটা আবল তাবল প্রশ্ন করছিল এই ছাগলটাই। গ্রাফ নিয়ে তো বলছি তো আলাদা ক্লাস দিব, পুরো আলাদা ক্লাসই হবে গ্রাফের উপরে। নূর মোহাম্মদ, এই ছেলেটাকে একটু বের করে দিত, এর সাদরে নিয়ে কিছু একটা লাগছে, এ সাদের সাথে এর কোনো একটা সম্পর্ক আছে, কোনো একটা কিছু অদ্ভুত একটা ব্যাপার আছে আর কি, সাদ সাদ করতেছে। আচ্ছা আর একজন জুবায়ের আহমেদ, স্যার ভাইয়া এই ক্লাস শেষ করতে কয়টা ক্লাস লাগে? এই প্রত্যেকটারে ধরে ধরে ব্লক মারতো। আচ্ছা আর পুরো কমেন্ট অফ করে দাও, এদের আলোচনার দরকার নেই, বুঝছি। গেছে গা, সবগুলো তার টার ছিঁড়ে গেছে। তাহলে আবারও বলতেছি, তোমার যে কোনো একটা গ্যাস নিবা, 1 মোল গ্যাস। আজকে তোমাদের এক্সপেরিমেন্ট দেখানোর জন্য অনেক মজার মজার কিছু যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে, বেশি টাল্টি বাল্টি করবা তো কিন্তু এইসব এক্সপেরিমেন্ট দেখাবো না, বুঝছো? ডিশেও সব দেখানো হবে না, কথাবার্তা কম কম, কমেন্ট অন রাখ দেখি এখনো কে কে কথা কয়, আমি একটু ছাগল গুলারে চিনা রাখি। স্যার তুমি দুঃখিত, তুমি দুটা থাপ্পড় খাবা তাহলে তুমি দুঃখিত হবা, আসলে দুঃখিত হবা। যাই হোক, সন্ধি চাপ সন্ধি আয়তন হয়ে গেছে, সন্ধি আয়তনের সূত্র আছে এখানে দেখো, এই যে ক্রিটিক্যাল ভলিউম 3b, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা চলো এবার, তোমাকে এবার বলছে এ এর মান কেমন হলে গ্যাস তরলীকরণ সহজতর হবে, কেন হবে, এটাও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এটা মুখস্থ করার দরকার নেই, এটা একটু নিজেই বোঝা যায়, খুবই ছোট একটা প্রমাণ, একটু নিজেরা বলো আমাকে যে এ এর মান কেমন হইলে গ্যাস তরলীকরণ সহজ হবে, বলো। এর মান কম হইলে গ্যাস তরলীকরণ সহজ নাকি বেশি হইলে, বলো। আচ্ছা তোমাদের কি একটা কথা মনে পড়ে যে এখানে যে রাশিটা ছিল তোমার এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, এই পুরো রাশিটা কি বলো তো আমাকে একটু, এই পুরো রাশিটাকে কি বলে মনে আছে? এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার এই জিনিসটা কি ছিল? চাপ ছিল। আন্তঃআণবিক আকর্ষণ বল, শাহরিয়ান নাফিজ। আচ্ছা এটা ছিল আইএমএফ, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স, আইএমএফ। এখন কথা হচ্ছে একটা গ্যাস তরল হয় কখন? যখন গ্যাসের অণুগুলাকে আমি ধরে চাপ দিয়ে কাছে কাছে নেওয়ার চেষ্টা করতেছি, তাই না? গ্যাসের চেয়ে তরলের কি হয়, অণুগুলোর আন্তঃআণবিক দূরত্ব কম হয়, তার মানে আমি গ্যাসের উপরে প্রেসার অ্যাপ্লাই করব, প্রেসার বাড়াবো। প্রেসার যদি বাড়াই তাহলে গ্যাসের অণুগুলো কাছে কাছে আসবে, একসময় এমন হবে কাছে যে আসছে আর দূরে যাচ্ছে না, ওইটাকে আমরা বলি গ্যাস তরল হয়ে গেছে। তো তাহলে আমি গ্যাসের চাপ দেওয়ার পরে গ্যাসের অণুগুলা যদি বেশি করে কাছে আসে তাহলে কি গ্যাস তরলীকরণ সহজ হবে না? আমি চাপ দিচ্ছি ছোট করার জন্য, ও নিজেও ছোট হইতে চাচ্ছে, অর্থাৎ গ্যাসের মধ্যবর্তী আন্তঃআণবিক আকর্ষণ বল আইএমএফ এর ভ্যালু অনেক বেশি, ওই গ্যাস তাড়াতাড়ি তরল হবে। তাহলে এখন এই আইএমএফ বেশি হওয়ার মানে হচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ারটা বেশি। এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার বেশি হয় কখন? যদি এ বেশি হয় নাকি কম হয় বলো তো? তার মানে বোঝা যাচ্ছে এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার বেশি হলে সহজে কি করা যাবে বলেন তো? তরলীকরণ করা যাবে, তরলীকরণ করা যাবে। এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার বেশি হলে যদি সহজে তরলীকরণ করা যায় তাহলে আমি কি বলতে পারি?
অতএব এ কি বলেন তো, বেশি হলে সহজে তরলীকরণ করা যাবে। এ বেশি হলে সহজে তরলীকরণ করা যাবে। তোমরা কি আমার কথা বুঝিয়াছো? এর মানটা বেশি হইতে হবে, ছোট হাতের এ কম হলে হবে না, এর মানটা বেশি হইতে হবে। সহজ জিনিস, এটা অবজেক্টিভ প্রশ্নে আসে, ছোট্ট একটা প্রমাণ দেখে নাও, জাস্ট সহজ। আচ্ছা, এরপরে আসো, গ্যাস বনাম বাষ্প কাকে বলে। সহজ কথা বলতে গেলে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার যদি আমরা বলি যে গ্যাস আর বাষ্পের ডিফারেন্সটা কি, এটা হচ্ছে সন্ধি তাপমাত্রার, প্রত্যেকটা গ্যাসের একটা সন্ধি তাপমাত্রা আছে আমরা দেখছি। আচ্ছা, তাহলে সন্ধি তাপমাত্রাকে কি দিয়ে প্রকাশ করে? টিসি দিয়ে লেখে, তাই না? টিসি এর হুম টিসি এর কি বলতো, নিচের, টিসি এর নিচের বায়বীয় অবস্থাকে বলে হচ্ছে বাষ্প। বায়বীয় অবস্থা, এইটাকে বলে হচ্ছে বাষ্প। আর তাহলে গ্যাস কাকে বলবো? গ্যাস হচ্ছে তোমার কি জানো? ও ও সরি, এই যে এটাকে কপি করে নিয়ে যাই, এইটা হলো তোমার ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরের, এটা হচ্ছে নিচের, এটা হচ্ছে উপরের। যেমন ধরো কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার কত জানো? 31.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখলাম যে সি, সরি, এখানে লিখি CO2 এর টিসি, এটা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস, কার্বন ডাই অক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার 31.1 ডিগ্রি সেলসিয়াস। এটা যদি হয় তাহলে আমরা কি বলবো জানো? বলো আমাকে, তোমার কাছে একদিন গ্যাস আছে 40 ডিগ্রি সেলসিয়াসে, 40 ডিগ্রি সেলসিয়াসের কার্বন ডাই অক্সাইড আছে, বলো এটা কি গ্যাস না বাষ্প? ওইটা হচ্ছে গ্যাস, সাবাস। তাহলে আমরা যেটা বলবো যে অতএব 32 ডিগ্রি সেলসিয়াস এর কার্বন ডাই অক্সাইড হলো গ্যাস। আর এবার আমাদের কি বলা যাবে, এই পাশে যদি নিয়ে আসি, সেটা আমাদের বলা লাগবে, ধরো এখানে আমরা মুছে দিয়ে লিখলাম 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস এর কার্বন ডাই অক্সাইড হলো কি বলতো? বাষ্প। বুঝিয়াছো? আচ্ছা, পরের কথায় আসো, সরি, পরের কথায় আসো, আমাকে একটু বলো যে গ্যাসকে মূলত তরলীকরণ করা যায় নাকি যায় না? গ্যাসকে চাপ দিলে কি তরল হয় নাকি হয় না, বলেন তো? গ্যাসকে চাপ দিলে জীবনেও তরল হয় না, তাহলে একে তরল করা, একে চাপ প্রয়োগে, এটা বের করো তো রায়হান, চাপ প্রয়োগে তরল করা যায় না, এইটাকে চাপ দিলে তরল হবে না, বুঝিও ব্যাপারটা। আর এই পাশে কি বলবো, একে চাপ দিলে তরল করা যাবে, এই যে এইটাকে চাপ দিলে তরল করা যাবে, বুঝতেছো? কারণটা হচ্ছে কি, এইটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচের, ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচের বায়বীয় অবস্থা, অর্থাৎ ক্রিটিক্যাল টেম্পারেচারে থাকলেই তো তাকে চাপ দিলে তরল করা যায়, এটা যদি তার নিচের অবস্থায়, তার মানে তো আরো সহজে করা যাবে, তাই না? তার মানে আমরা যত কথা বলি যে গ্যাস তরল করতেছে, আসলে গ্যাসকে কেউ তরল করে না, গ্যাসকে প্রথমত বাষ্পে পরিণত করে, তারপরে তাকে তরল করা যায়, বুঝতে পারছিস তো? আসলে গ্যাস তরলীভূত হয় না। মোবাইলটা দেখি ভাই নিচেরটা, একটু অডিওটা অফ করো তো। তোমরা একটু চিন্তা করো যে আরো কি কি পার্থক্য আছে।
আচ্ছা, ঠিক আছে, এরকম কিছু পার্থক্য বইতে আছে। সো নিজেরা একটু দেখে নিও। একটু অডিওটা দেখি। হ্যালো, ও ভাই আমি ক্লাসে। আচ্ছা, সো এই পার্থক্যগুলো এরকম কিছু বইতে আছে, নিজেরা দেখে নিও। এটা তেমন আর ইম্পর্টেন্ট না, এখন পরীক্ষা আসে না, কারণ চিরন্তন গ্যাসের আইডিয়াটাই বইতে নাই আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো এবার আমরা একটু নেক্সট টপিকে যাই। বয়েলস টেম্পারেচার পরে আমরা এখন একটু দেখে নিব একটা জিনিস, যে শর্তে যে কোনো বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে। এটাকে আগে পড়াইছিলাম নাকি পড়াই নাই? কোন কন্ডিশন অ্যাপ্লাই করলে যে কোনো বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে, এটা কি আলোচনা হয়েছিল? আচ্ছা, হয় নাই, কয়েকজন বলতেছে আবার যদিও হয় হইছে। তোমরা এরকম একটা পাত্র আঁকো, একটা গলা লম্বা পাত্র আঁকো, এরকম গলা লম্বা একটা পাত্র আঁকো। এইরকম একটা পাত্র, যে পাত্রের ভিতরে আমাদের আবার একটা পিস্টনও থাকবে। এই যে ধরো এরকম একটা পিস্টন আছে, সুন্দর একটা পিস্টন। আচ্ছা, এইটা ওকে। সো এর ভিতরে ধরো কিছু গ্যাসের অণু ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 11টা, 12টা। একটু ছোট বড় হয়ে গেছে, যাই হোক হইলো আর কি, বুঝো। আচ্ছা, এখন এই গ্যাসের অণুগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে, এটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস বলো তো? এটা কি আদর্শ গ্যাস নাকি বাস্তব গ্যাস? আমি আগে একদিন শিখাইছিলাম যে কিভাবে বোঝে, যদি অণুগুলোর সাইজ যথেষ্ট ছোট হয়ে যায় পাত্রের আয়তনের তুলনায়, তাহলে তুমি তাকে দেখে বলবো আদর্শ গ্যাস। কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন ত্রুটি জনিত একটা সমস্যা, একটা কনসেপ্ট ধরা হয়েছিল। সেই কনসেপ্টটা হচ্ছে গ্যাসাধারের আয়তনের তুলনায় গ্যাস অণু সময়ের নিজস্ব মোট আয়তন অতি নগণ্য, এটা ধরে নিছিলাম। বাট পরে আমরা বুঝছি যেটা, যে আসলে অতি নগণ্য না, কম ঠিক আছে, বাট নগণ্য বলা যাবে না। তার মানে গ্যাসের আয়তনের তুলনায়, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের অণু সময়ের আয়তন যদি সিগনিফিকেন্ট হয়, অণুগুলো যদি বড় বড় হয়, সেই গ্যাসটাকে আমরা বলবো হচ্ছে একটা বাস্তব গ্যাস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা বাস্তব গ্যাস, তাহলে লিখে রাখতেছি যে এটা একটা বাস্তব গ্যাস। এটা হচ্ছে একটা বাস্তব গ্যাস। এখন এই গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা কি মেনে চলবে? আমাকে একটু বলো তো, এই গ্যাসটা কি পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা মেনে চলবে? চলবে না। আচ্ছা, কেন? কারণ পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য বানানো হয়েছিল। অর্থাৎ আদর্শ গ্যাস কাকে বলে? যে গ্যাসের ক্ষেত্রে পাত্রের আয়তনের তুলনায় অণুসমূহের আয়তন একেবারে নগণ্য, এবং অণুগুলা নিজেদের মধ্যে কোনো রকমের আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে না, তাদেরকে আমরা বলি হচ্ছে আদর্শ গ্যাস। সেই দুইটা ত্রুটিকে আমরা কি নাম দিছিলাম? একটাকে বলে আয়তন ত্রুটি, একটাকে বলি আমরা চাপ ত্রুটি, ঠিক আছে। এখন দেখো এই গ্যাসটাকে কোন কন্ডিশন অ্যাপ্লাই করলে আদর্শ গ্যাসের মতো আচরণ করা শুরু করবে, সেই সিস্টেমটা কি জানো? সেই আমি এটাকে একটু আগে লক করলাম। সেই সিস্টেমটা হচ্ছে, এই জিনিসটাকে আমি একটা কপি করে নিয়ে দেখাই তোমাদের। এই যে ধরো এই গ্যাসটাকে যদি আমি এই কাজ করতাম, কি কাজ জানো? সেটা হচ্ছে দেখো, এই যে এই বস্তুটাকে যদি আমি সোজা উপরের দিকে উঠাইতাম, এই যে এরকম উপরের দিকে উঠাইছি, কিরকম? গ্যাসের পাত্রটা তো এরকম ছিল, তাই না? আমি যদি এই পিস্টনটাকে উপরের দিকে নিয়ে যাইতাম, এই যে এরকম একটা জায়গায় নিয়ে যেতাম, বুঝো ব্যাপারটা, যদি এরকম নিয়ে যাইতে পারতাম, তখন যেটা হইতো একটু ভেবে দেখো কি হইতো। আমাদের পাত্রের আয়তনের তুলনায়, অণুগুলোর আয়তন একেবারে নগণ্য হয়ে গেছে। কিরকম দেখো, এইটা তখন এই জায়গায় ছড়ায় যাবে, এইটা তখন ওই জায়গায় চলে যাবে, এই দিকে গেছে, এইখানে গেছে, ওইখানে গেছে, অণুগুলো না ছড়ায় পড়ছে। তাহলে এখন এত বড় পাত্রের তুলনায় এই অণুগুলোর আয়তন একেবারেই কিন্তু কি বলতো, নগণ্য। তোমরা কি বুঝিয়াছো আমার কথা? কে যে কোথায় গেল তা তো আমরা জানি না। এই তুই চলে যাস না।
এত বড় পাত্রের তুলনায় দেখো অণুগুলোর আয়তন আসলেই একেবারে নগণ্য হয়ে গেছে। বুঝছো? এইটাকে আমাদের বলা লাগবে কিন্তু আদর্শ গ্যাসের মতো একবারে আচরণ করবে। তার মানে হচ্ছে আমাদের কি করা লাগবে বলেন তো? আমাদের বলা লাগবে যেটা ভি অর্থাৎ আয়তন বাড়াতে হবে। আয়তন, গ্যাসের আয়তন বাড়াইতে হবে। এখন গ্যাসের আয়তন তো আসলে এইভাবে বাড়ানো যায় না। আমরা যে কথাটা বলবো, পিস্টনটা যদি এখান থেকে এখানে নিয়ে চলে যাই, তার মানে বলো তো চাপের মান আমরা কি করছি? বলো, পিস্টনটা যদি নিচে থেকে উপরে এখানে নিয়ে চলে যাই, তাহলে আমরা চাপ কি করছি? বাড়াইছি নাকি কমাইছি? পি কি করতে হবে? কমাইছি। তাহলে পি কমালে অর্থাৎ চাপ কমালে সেই সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা কি জানো? এইখানে নিচে তোমার একটা ক্যান্ডেল লাইট ডিনার করা লাগবে তোমার নানির সাথে। এখানে একটা ক্যান্ডেল লাইট ডিনার আমি যেরকম করছি ওরকম করা লাগবে, অর্থাৎ একটু আগুন দেওয়া লাগবে, তাপ দেওয়া লাগবে। তাপ দিলে যেটা হবে, অণুগুলার যে গতিশক্তি ছিল, ছোটাছুটির ক্ষমতা, সেটা কি আরো বেড়ে যাবে না? যদি টেম্পারেচার তুমি বাড়ায় দাও, তাহলে অণুগুলার গতিশক্তি বাড়বে। যখনই গতিশক্তি বাড়বে, তখন তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, এইটা ঠিক মতো কাজ করবে না। অর্থাৎ তখন তুমি দেখতে পারবা যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, ছোটাছুটির ইচ্ছা বেশি। অর্থাৎ আমরা বলবো যেটা, যে পি তো কমাবো, সেই সাথে টি কি করতে হবে? বাড়ালে। এই দুইটা কাজ করলে আমরা বলবো যেটা, যে কোনো গ্যাসই, যে কোনো আদর্শ গ্যাসই কি আচরণ করা শুরু করবে জানো? আদর্শ আচরণ করা শুরু করবে। তোমরা কি আমার কথা বুঝিয়াছো? এটা কিন্তু এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। খেয়াল রাখো যে কম চাপে, অর্থাৎ কম চাপে এবং উচ্চ তাপমাত্রায় যে কোনো বাস্তব গ্যাসই আদর্শ আচরণ করা শুরু করে। বুঝছো আমার কথা? আচ্ছা, ওকে, বুঝলাম। এখন আসো, নতুন একটা ডেফিনেশন শিখতে হবে, বয়েলস টেম্পারেচার। বয়েলস টেম্পারেচার, এটাকে টিবি দিয়ে লেখা অনেক সময়, টিবি টেম্পারেচার, বয়েলস টেম্পারেচার। সেটা কি? যে তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করে তাকে বয়েলের তাপমাত্রা বলে। তোমরা কি বুঝছো? তার মানে আমাকে একটু বলো, এই যে তাপমাত্রা বাড়াইতে বলছিলাম, এই যে তাপমাত্রা বাড়াইতে বলছিলাম, তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে কই যাওয়া লাগবে জানো? মিনিমাম বয়েলস টেম্পারেচার লেভেলে যাওয়া লাগবে। প্রতিটা গ্যাসের জন্য ওই বয়েলস টেম্পারেচার আবার আলাদা, যে কোন গ্যাসের জন্য বয়েলস টেম্পারেচার কেমন। তোরা কি বুঝছিস আমার কথা? আসলে এই যে টেম্পারেচার বাড়াইতে বলছিলাম, টেম্পারেচার বাড়াইলে হচ্ছে তোমার কি করে, যে কোনো বাস্তব গ্যাস আদর্শ আচরণ করা শুরু করে, তাই না? সো টেম্পারেচার বাড়াইতে 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 যে লেভেলে গেলে ওই গ্যাসটা আদর্শর মতো আচরণ শুরু করে, ওই টেম্পারেচারটাকে বলা হচ্ছে ওই গ্যাসের বয়েলস টেম্পারেচার, বাংলায় বলে বয়েল তাপমাত্রা। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি এটা বুঝছো। তাহলে বলো তো, এই বয়েল টেম্পারেচার, হ্যাঁ, BOYLES, বয়েলস টেম্পারেচার ইজ ড্যাশ দেন নর্মাল টেম্পারেচার। বলো কি হবে? দেখি শূন্যস্থান পূরণ করতে পারো কিনা। ইজ হায়ার দেন হবে নাকি লোয়ার দেন হবে? বলো কোনটা? ইজ হায়ার দেন। নর্মাল টেম্পারেচার হচ্ছে বেশি। নর্মাল যে টেম্পারেচার থাকে গ্যাসের, তার চেয়ে হচ্ছে বয়েলস টেম্পারেচার সবসময় বেশি হয়। বুঝিয়াছো? হায়ার। আচ্ছা, এরপর একটা কথা বলছে, গ্যাসের বয়েল তাপমাত্রা যত বেশি হয়, গ্যাসকে তত সহজে তরলীকরণ করা যায়। এটা অবজেক্টিভের জন্য মারাত্মক 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 গুরুত্বপূর্ণ একটা কথা, যেটা তোমরা বোঝো কিনা। যে গ্যাসের বয়েলস টেম্পারেচার যত বেশি, সেই গ্যাসকে তরলীকরণ তত সহজ। কেন এটা জানো? বয়েলস টেম্পারেচার বেশি মানে কি, যথেষ্ট উঁচু তাপমাত্রায় না গেলে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল তখনও কাজ করে। ব্যাপারটা এরকম না? যে গ্যাসের বয়েলস টেম্পারেচার বেশি মানে হচ্ছে ওই গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বল খুব বেশি। অনেক তাপমাত্রায় উত্তপ্ত করলে তারপরে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল ছিন্ন করে মোটামুটি মুক্তভাবে বিচরণ করে, তখন আমরা এটাকে আদর্শ গ্যাস বলতেছি। তাহলে যে গ্যাসকে অনেক হাই টেম্পারেচারে হিট আপ করার পরে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল ছিন্ন হয়, তার মানে তো তার আগে থেকে আন্তঃআণবিক আকর্ষণ বল কি ছিল? অনেক বেশি ছিল। সো যে গ্যাসের বয়েলস টেম্পারেচার যত বেশি, তাকে তরলীকরণ তত সহজ। অবজেক্টিভের জন্য অবশ্যই অবশ্যই ভালো করে মাথার মধ্যে বসাবা এবং নিজের মতো করে চিন্তা করে শিখবা। এটা বলে দিচ্ছি, একটা জিনিস শোনো, তোমাকে আমি বলি, তোমাদের আমি বলি, আমরা তোমাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করতে পারি, বাট প্রমোদ চৌধুরীর একটা কথা মনে রাখবা, সুশিক্ষিত লোক মাত্রই না স্বশিক্ষিত। অর্থাৎ আমি তোমাকে যেভাবেই বুঝাই না কেন, তুমি আসলে তোমার নিজেকে বুঝাও। এটা ছাড়া যেই বোঝে সে তার নিজেকে আসলে বুঝায়, নিজের মস্তিষ্ককে চালিত করে, চালিত করে তারপরে শেখে। সো আমি তোমাকে যতই বুঝাই না কেন, যেভাবেই বুঝাই না কেন, তুমি নিজে চিন্তা না করলে আসলে বুঝবা না। সত্যি কথা হচ্ছে এটা।
ওকে, সো বয়েলস টেম্পারেচার শিখলাম। তারপরে আসো গ্যাস তরলীকরণের মূলনীতি। এটা তো আমি তোমাদেরকে বলছি এই আলোচনাগুলা, যে সন্ধি তাপমাত্রা কি করা লাগবে, নিচে নেওয়া লাগবে। সন্ধি তাপমাত্রা রাখলেও হবে বা এর নিচের যে কোনো তাপমাত্রায় নিয়ে নিয়ে আসতে হবে। প্রত্যেক গ্যাস তার সন্ধি তাপমাত্রা বা তার নিচের তাপমাত্রা এসে গ্যাসের অণুগুলো পরস্পর আন্তর্গত আকর্ষণ বলের সীমার মধ্যে চলে আসে, তখনই তাকে তরল করা যায়। পরের কথা কি বলছে, দ্বিতীয় শর্ত, গ্যাসকে সন্ধি তাপমাত্রা বা সন্ধি তাপমাত্রার নিচে রেখে তরলে রূপান্তরের জন্য গ্যাসের উপর প্রয়োজনীয় চাপ প্রয়োগ করতে হবে। এই প্রয়োজনীয় চাপটাকে আমরা বলি সন্ধি চাপ। তো সন্ধি চাপও প্রয়োগ করতে পারো অথবা সন্ধি চাপের চেয়ে বেশিও প্রয়োগ করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখে রাখা যায়, শর্টকাটে লিখে রাখা যায় টিসি বা তার নিচে নিতে হবে, তার নিচে নিতে হবে। আর এই ক্ষেত্রে কি বলা যাবে, পিসি বা বলো তার কি করতে হবে, তার নিচে নাকি পিসি ক্রিটিক্যাল প্রেসার তার উপরে অ্যাপ্লাই করতে হবে। এই কাণ্ড করলে গ্যাস তরল হবে। ঠিক আছে, যে কোনো গ্যাসকে আমরা তরল করতে পারবো। তো বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিছু রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট তোমাদেরকে ডেটা তুলে দেওয়া হয়েছে, জাস্ট গুগল থেকে নেওয়া ডেটা, বইতেও মনে আছে এই জিনিস, একটু দেখে নিও নিজেরা। বিভিন্ন গ্যাসের, যেমন এই যে কার্বন ডাইঅক্সাইডটা বলছিলাম 31.04 তোমাদের বইতে বলা, বাট অ্যাকচুয়ালি আমাদের সময় থেকে পড়ছি আমরা, গুগলেও পাওয়া যায় 31.1 ডিগ্রি সেলসিয়াস। এগুলো সব ডিগ্রি সেলসিয়াস এককে আছে। তোরা একটু বলতো আমাকে, এখানে কোন গ্যাসটাকে, শুধু সন্ধি তাপমাত্রার কথা যদি চিন্তা করি আমরা, কোন গ্যাসটাকে তরল করা বেশি ঝামেলা বলেন তো? এইগুলার কথা চিন্তা করিও না, এইগুলার কথা চিন্তা করিও না, এইগুলো চিন্তা বাদ দাও। বলো কোন গ্যাসটাকে আমাদের ঠান্ডা করা বেশি ঝামেলা হবে? বলো, হাইড্রোজেন, অক্সিজেন, কাকে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হিলিয়াম, মিথেন, কোনটা? দেখো, যার ক্রিটিক্যাল টেম্পারেচার যত নিচে তাকে ঠান্ডা করা সবচেয়ে কঠিন হবে। তার মানে কারটা -239.95, -118, -146, এই যে এটা হিলিয়াম। তাহলে এর ক্ষেত্রে সবচেয়ে কঠিন হবে, তরলীকরণ সবচেয়ে কঠিন। লিখে রাখলাম, এগুলো কিন্তু অবজেক্টিভ প্রশ্নে আসে, যে এদের ক্রিটিক্যাল টেম্পারেচার যদি এত 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 হয় তাহলে কাকে তরল করা কঠিন হবে। তাহলে হিলিয়ামকে তরল করা সবচেয়ে কঠিন হবে টেম্পারেচারের সেন্সে বলা যায়। আচ্ছা, এরপরে আসো, সবচেয়ে সহজ হবে কাকে তরল করা বলো তো? সবচেয়ে সহজ হবে কাকে তরল করা? অনেক হাই টেম্পারেচারে থাকলেও সে তাকে তরল করা যাবে, সে হচ্ছে অ্যামোনিয়া। এটা হচ্ছে সবচেয়ে সহজ, সহজে তরলীভূত হবে। ঠিক আছে, অনেক হাই টেম্পারেচার আছে 132.5 ডিগ্রি সেলসিয়াস, ওরে বাবারে মেলা, তারপরেও তাকে প্রেসার দিলে সে তরল হবে। আচ্ছা, এরপরে আসো প্রেসারের কথা একটু চিন্তা করি। প্রেসারের কথা চিন্তা করলে দেখো, বলো এবার কাকে তরলীকরণ সহজ হবে, কাকে তরলীকরণ সহজ হবে? কার্বন ডাইঅক্সাইডের কিছু হবে না, আমার ভুল হয়েছে, কার্বন ডাইঅক্সাইডের উদাহরণটা এমনি বলছিলাম। বলো কার্বন ডাইঅক্সাইডের কি হবে, তো নানার কি হবে এটা বল। আচ্ছা, প্রেসার যার ক্ষেত্রে কম দিলেই আমার তরল হয়ে যাবে তার ক্ষেত্রে তরলীকরণ আমরা বলবো সহজ। হাইড্রোজেনের 188 কিলো প্যাসকেল চাপ লাগে। আচ্ছা, বুঝে গেছি, এই যে প্রেসারের সেন্সে চিন্তা করলে এইটা সবচেয়ে সহজে হবে। সবচেয়ে কঠিন হবে কার ক্ষেত্রে? 4600 মিথেন কঠিন। তোমরা বুঝছো, আমি এটাই বলছিলাম, ডেটা দিয়ে তারপরে তোমার বলবে, ক্রিটিক্যাল টেম্পারেচারও দিল, টেম্পারেচারের সেন্সে সবচেয়ে কঠিন হবে হচ্ছে হিলিয়ামকে, আর অ্যামোনিয়া সবচেয়ে সহজ। আবার প্রেসারের সেন্সে সবচেয়ে সহজে হবে হচ্ছে হাইড্রোজেনকে, আর মিথেনকে হবে হচ্ছে সবচেয়ে কঠিন অবস্থায়। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধর তোর কাছে একটা নষ্ট রেফ্রিজারেটর আছে আর একটা ভালো প্রেসারের মেশিন আছে, মানে প্রেসার অ্যাপ্লাই করার মেশিনটা ঠিক আছে, আর টেম্পারেচার রিডাকশনের যে মেশিন রেফ্রিজারেটর সেটা হচ্ছে নষ্ট, তেমন একটা ভালো কাজ করে না। তাহলে তুমি কোন গ্যাসকে তরল করতে যাবা? বলবা যেহেতু আমার প্রেসার অ্যাপ্লাই করতে কোনো প্রবলেম নাই, তাহলে তুই আমাকে মিথেন দিয়ে আমি করে দিতেছি। বোঝো না এই ব্যাপারটা? আমি শুধু প্রেসার দিয়ে একদম ঠাইসা মারি ফেলবো। আর তোমার যদি রেফ্রিজারেটর ঠিক থাকে, প্রেসার দেওয়ার মেশিন নষ্ট থাকে, তাহলে তুমি বলবা যাকে দিবি দে, মিথেনকে অন্তত দিস না, প্রেসার দিতে পারবো না। ঠিক আছে, এই আর কি। এর পরের আইডিয়াতে আসো, পরে কি আছে এখানে দেখি। সন্ধি আয়তন, এটা আমাদের আসলে তেমন কোনো ইস্যু না, সন্ধি আয়তন ব্যাপার না। বয়েলের তাপমাত্রা, বয়েলের তাপমাত্রাও তো ব্যাপার না। এটা থেকে একটা জিনিস বলা যায়, বয়েলস টেম্পারেচার যার যত বেশি,
বলেন তাকে তরলীকরণ তত সহজ নাকি কঠিন? বলো। বয়েলস টেম্পারেচার যার যত বেশি তাকে তরলীকরণ কি সহজ নাকি কঠিন? সহজ। তাহলে বয়েলস টেম্পারেচার হচ্ছে সবচেয়ে বেশি কার? এই যে পেয়ে গেছি, একে হচ্ছে সবচেয়ে সহজে করা যাবে। আর কঠিন হবে কার ক্ষেত্রে? -250, এটা হচ্ছে সবচেয়ে কঠিন হবে। বুঝিয়াছো? তার মানে হচ্ছে খেয়াল করো, সব দিক চিন্তা করলে সবচেয়ে কঠিন হয় কাকে তরলীকরণ করা? বলো তো, সবগুলো আইডিয়া চিন্তা করলে বলো তো। হিলিয়াম হচ্ছে সব দিক দিয়ে কঠিন, আর অ্যামোনিয়া হচ্ছে সব দিক দিয়ে সহজ। বুঝিয়াছো? একটু চিন্তা করলেই হয়ে যায় আর কি, ঠিক আছে? আর এগুলো মুখস্থ করা লাগবে না, ধরবো না, পাগল নাকি। এইবার আসো, সেই প্রলয়ঙ্করী জিনিস আমরা শিখবো, জুল থমসন প্রভাব। আচ্ছা, সো জুল থমসন প্রভাব জিনিসটা কি? বিজ্ঞানী জুলের কনসেপ্ট অ্যাপ্লাই করে কাজ করতেছিল কে? বিজ্ঞানী থমসন, যার পুরো নামটা হচ্ছে উইলিয়াম থমসন, যার উপাধি ছিল লর্ড কেলভিন 4। মানে তার বাপ হইতেছে লর্ড কেলভিন 3, এটা হইতেছে লর্ড কেলভিন 4। সো জুলের যে আইডিয়াটা ছিল সেটা অ্যাপ্লাই করে যখন থমসন কাজ করছে, তখন সেটা বুদ্ধি বের করছে। সেই বুদ্ধিটা শেখার আগে তোমাদের কতগুলো জিনিস একটু শেখা লাগবে, একটু একটু ফিজিক্স শেখা লাগবে। কি ফিজিক্স শেখা লাগবে? দেখো, প্রথম কথা তোমরা যেটা শিখবা সেটার নাম হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া, একটু ফিজিক্স শেখা লাগবে। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। সো সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে আসলে? সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে টেম্পারেচার কি থাকে জানো? কনস্ট্যান্ট থাকে। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে ওইটাকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। এটা কি তোমরা ফিজিক্সে এখনো পড়ছো নাকি পড়ো নাই? আচ্ছা, পড়ো নাই, ওকে। এবং এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তবে টোটাল অ্যামাউন্ট অফ হিট, হিট মানে বুঝো তো তাপ শক্তি, তবে টোটাল অ্যামাউন্ট অফ হিট চেঞ্জ হবে বা হতে পারে আর কি। এটার একটা ভালো উদাহরণ হচ্ছে কি জানো? এটার একটা ভালো উদাহরণ হচ্ছে আমাদের বাসায় যে তোমার এয়ার কন্ডিশনার আছে না, এসি, এইটা একটা পারফেক্ট এক্সাম্পল। পারফেক্ট বলে আসলে কিছু নাই, এটা ভালো এক্সাম্পল, সহজ। ধরো আমাদের যে এসিটা থাকে রুমে, সেটাতে তুমি একটা টেম্পারেচার সেট করে দাও না, যে 24 বা 25 ডিগ্রি সেলসিয়াস টার্গেট দিয়ে দাও। সো এখন বলো, রুমের ভিতরে কোনো হিট সোর্স কি আছে? কেউ কি হিট প্রডিউস করতেছে? বলো তো। হ্যাঁ, কে কে হিট প্রডিউস করতেছে রুমের মধ্যে? মানে হিট সোর্স কে? বলো। এসি নিজে? ইন্নালিল্লাহ। লাইট বাল্ব আছে, ফ্যানের মোটরটা ধরে দেখবা ওটা গরম হয়ে যায়, তুমি নিজে আছো, তুমি নিজে হচ্ছে হিটের সবচেয়ে ভালো সোর্স। তোমার বডি প্রচুর হিট প্রডিউস করতেছে। সো যেহেতু হিট প্রডিউস করতেছে, ওই এসিটা কি করে জানো? কন্টিনিউয়াসলি রুমের ভিতর থেকে হিট ধরে ধরে নিয়ে বাইরে ছুড়ে মারে, হিট ভিতর থেকে ধরে নিয়ে বাইরে ছুড়ে মারে। এই কারণে দেখবা এয়ার কন্ডিশনারের বা এসির যে আউটডোর ইউনিটটা থাকে, ওইটার পিছন দিয়ে দেখবা প্রচন্ড গরম বাইরে হয়, গরম গরম। তোমরা আমার কথা বোঝো নাই? বুঝছো? তাইলে এই জন্য যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন দেখবা যে এয়ার কন্ডিশনারকে বলে হিট রিজেকশন সিস্টেম। রিজেক্ট করে, হিট ধরে নিয়ে ছুড়ে মারে, যা হিট বেরিয়ে যা, হিট বের করে দিয়ে ও টেম্পারেচারটাকে এক জায়গায় ফিক্স রাখে। এইটাকে আমরা বলি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এখন তোমরা আমাকে একটু বলো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাকে একটু বলো, পাত্রের দেয়াল কি হবে? তাপ সুবেদী হবে নাকি তাপ কুপরিবাহী হবে? মানে তাপ সুপরিবাহী হবে নাকি তাপ কুপরিবাহী হবে? বলো তো, বলো কি হবে? সুপরিবাহী নাকি কুপরিবাহী, কোনটা? এইটা হওয়া উচিত সুপরিবাহী।
এবং সেই সাথে আরো একটা কথা জেনে রাখবা, এবং প্রক্রিয়ার গতি হবে ধীর। মানে বলতে চাচ্ছি কি, দেখো দেওয়াল কেন সুপরিবাহী হবে, যে পাত্রের মধ্যে তুমি কাণ্ড ঘটাচ্ছ সেই পাত্রের দেওয়াল যদি এমন হয় যে হিট ট্রান্সফার করতে দিচ্ছে না, ভিতরের হিট বাইরে যেতে দেয় না, বাইরের হিট ভিতরে আসতে দেয় না, তাহলে কি হবে জানো, হিট ট্র্যাপিং হবে, ভিতরে হিট জমে যাবে, অর্থাৎ গরম হয়ে যাবে, অথবা কি, বুঝছো আমার কথা তোরা? আচ্ছা, এই ক্ষেত্রে একটা ভালো প্রশ্ন করছে মোহাম্মদ আরিয়ান সানবিম দ্বীপ, যে এসি রুমে তাহলে কেন আমরা হিট ইনসুলেশন অ্যাপ্লাই করি। আসলে এসির ক্ষেত্রে যেটা হয়, এসির যে ভেন্টস থাকে বা এসির যে ফিনস থাকে বডির গায়ে, ওইটাই মূলত হিটটাকে টেক আউট করে, ওই এক জায়গা থেকে শুধুমাত্র হিটটাকে রিজেক্ট করে। দ্যাটস ওয়াই পুরো রুমটা সিলড থাকে, কিন্তু ওই জায়গা থেকে কিন্তু হিট ট্রান্সফার ঠিকই হচ্ছে, বুঝছস? আচ্ছা, আরো ভালো বুঝবি যদি এটার সাথে কম্পেয়ার করে আমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কথা বলি, তাহলে আরো ইজিলি বোঝা যাবে। আর আরেকটা জিনিস শুনে রাখো, শুধুমাত্র এই প্রক্রিয়ার ক্ষেত্রে গতি ধীর হবে বলতে কি বুঝাইছি, ফিজিক্সে তোমরা অনেক ডিটেইল শিখবা, এখন জাস্ট কেমিস্ট্রিতে একটু আইডিয়া দিচ্ছি তোমাদের। ধরো একটা 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 তুমি চিন্তা করো যে কি বলো এটাকে, একটা ইঞ্জিনের পিস্টন। আচ্ছা দেখি একটু ইয়াটা দাও, এই হ্যান্ড, এই যে কি, হ্যান্ড স্যানিটাইজারটা ছুঁড়ে মারো, জাস্ট থ্রো। ওকে, এই যে আমার হাতে একটা হ্যান্ড স্যানিটাইজার আছে, কন্ট্রোল মাইনাস। এইটার ক্ষেত্রে আমি টিস্যু বক্স আছে, একটু ধরে দেবো। আচ্ছা, ধরো এই হ্যান্ড স্যানিটাইজারটার এইটা তোমরা জানো যে করা যায় তাই না, এই ইউনো পাঞ্চ করা যায় আর কি। হ্যাঁ, এখন আমি একটু মুখটা চেপে ধরি আর কি। এখন ধর আমি এটাকে বারবার এরকম আপ ডাউন, এরকম বারবার জোরে জোরে আপ ডাউন করতেছি, যখনই আমি এটা প্রেস করতেছি এইখানে অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে না, প্রচন্ড গতিতে যদি আপ ডাউন করে তখন যেটা হবে, এখানে না হিট প্রডিউস হবে, বুঝছো? এই হিট প্রোডাকশন মানেই হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হওয়া। সো তোমার এই গতি হইতে হবে ধীর, যদি তুমি খুব আস্তে আস্তে নামাইতা, আস্তে আস্তে উঠাইতা, এখানে আসলে হিট এত বেশি প্রডিউস হওয়ার সুযোগই পাইতো না। সো টেম্পারেচার আগে যেখানে ছিল এখন ওইখানেই থাকবে। এটা বেশি বোঝার দরকার নেই, একটু পরে আরো ভালো করে বুঝবো আর কি, অন্য আইডিয়া যাই। সেই অন্য একটা তাপগতীয় আইডিয়া হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া নাম শুনে বুঝতেই পারতেছো, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস বা অ্যাডিয়াবেটিক, ADIABATIC, অ্যাডিয়াবেটিক প্রসেস। ইংরেজিটা শুনে বোঝা যায় না, বাংলাটা শুনে ভালো বোঝা যাচ্ছে আর কি। রুদ্ধতাপীয় মানে তাপকে রুদ্ধ করে দিছি, তোর যা ইচ্ছা কর, তাপ আমি লকড রাখবো, ঠিক আছে? তার মানে এখানে কি হবে জানো, যেখানে এই যে ফিজিক্সের, এই আমি একটু ভুল বলছি কিনা একটু বলে দিয়ে যাস। আচ্ছা, যেখানে কি হবে, এইখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, যেখানে টোটাল টি চলে গেছে, যেখানে টোটাল অ্যামাউন্ট অফ হিট, এইটুকুরে কপি করে নিয়ে আসতে হবে আমার, যেখানে টোটাল অ্যামাউন্ট অফ হিট কি হবে, চেঞ্জ হবে না, এটা হবে হচ্ছে কনস্ট্যান্ট। এই যে এইটুকু একটু ডিলিট করি, এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে, এইখানে টোটাল অ্যামাউন্ট অফ হিট কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তাহলে এবার কি হবে বলেন তো, এইবার আমাদের টেম্পারেচার কি হবে কও, টেম্পারেচার কি বাড়বে নাকি কমবে কও? টি চেঞ্জ হয়ে যেতে পারে, টেম্পারেচার চেঞ্জ হতে পারে, মানে এটা হওয়ার সুযোগ দিব, কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ হিট তোমার ফিক্স থাকবে, ঠিক আছে? আচ্ছা, এইবার এইটার আসলে ভালো কোনো উদাহরণ নাই, কারণ কি জানো, তোমার হিট তুমি যতই লক করার চেষ্টা করো, হিট আসলে ফুটাতে ফাটাতে চিপাতে চাপাতে যাবেই মাস্ট। কিন্তু হ্যাঁ, ও হটপটের উদাহরণ বলছে, হ্যাঁ ওই হটপটে এই যে নোমান খুব সুন্দর একটা উদাহরণ বলছে, বলো। হটপট চায়ের ফ্লাক্স, হ্যাঁ, চায়ের ফ্লাস্কে চেষ্টা করা হয় যে চাটা যেন এখনো সারা জীবন গরমই থাকে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি ওদের সামনে, তোমার কাছে যদি না পারে তাহলে তোমারে মাইর দিব, চলে যাও না। সেটা হচ্ছে আমাকে একটু বল, ধর চায়ের ফ্লাস্কের ভিতরে যদি আমি কয়েক টুকরা বরফ নেই,
এটা কি গলে যাবে নাকি, মানে কি হওয়ার কথা আসলে? তাপ যেহেতু ভিতর থেকে বাইরেও যায় না, বাইরে থেকে ভিতরে আসে না, ওইরকমই থাকার কথা। ইয়েস। আচ্ছা বলতো, নোমানের বিয়ের দিন ধর গরমকালে, গ্রীষ্মকালে ওকে বিয়ে দিচ্ছি, নর্মালি তো মানুষ কেন জানি শীতকালে বিয়ে করে। হবে, দিব, তোকে দিব, আগে মাসুরকে দিয়ে নেই। আগে আপনি করেন। এই ফাজিল কোথাকার। এখন ঘটনা হচ্ছে যেটা, হিরণ তুই এদিকে আয় তো, আপনার তুই তো বিয়ে করছিস, আমাকে একটু বল ঘটনা হচ্ছে তোর এই নতুন হেয়ার কাটের ঘটনা কি, রহস্য কি বল। আমি আপনার কণ্ঠ শুনে চলে আসলাম। আহারে, আরিফ আচ্ছা। ভাই যেখানে আমরা সেখানে। তুই আমাকে একটু বল কেন জানি মানুষ শীতকালে বিয়ে, আচ্ছা ওইটা বাদ দে, আচ্ছা ওকে বিয়ে দিব গরমকালে। আচ্ছা এখন অনেক দূর থেকে হিরণকে দিয়ে পাঠানো হয়েছে, তুই বরফ কিনে নিয়ে আয়, শরবত ঠান্ডা করতে হবে। হুম, সেই ক্ষেত্রে বরফ তো ট্রাকে করে আনতে গেলে গলে যাবে, হুম। তুই বুদ্ধি দে কি করা যায়। বরফ ট্রাকে আনতে যে গলে যাবে, তাহলে ভাই বরফ তো আটকায়ও রাখা যাবে না। না কিছু করা যাবে না, তুই কি জড়ায় ধরে থাকবে, এই বরফ তুমি গলো না, তো তাহলে অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কি করা যায় বুদ্ধি দে। ওই যে মাছ বাজারে যে মাছের জন্য বরফ নিয়ে আসে, ওরা কেমনে আনে? কাঠের বাক্সে করে, কাঠের বাক্সে করে নিয়ে যেতে হবে। আচ্ছা আমি যদি আরো ভালো একটা বুদ্ধি দেই, আমি যদি কম্বল দিয়ে পেঁচায় নিয়ে আসি, কম্বল, হ্যাঁ কম্বল দিয়ে মানে আরো বেশি ভালো হবে। তার কারণটা কি, কম্বল মূলত যেটা করে, তোমার গা কিন্তু গরম করে না, কম্বল আসলে হিট ট্রান্সফার নাই করে দেয়। যে তোমার বডির যে হিটটা ওইটা জাস্ট পরিবেশে যাইতে দেয় না, কম্বল কিন্তু হিট প্রডিউস করে না, ঠিক আছে? তো বুঝছো হিরণ? না, মূল কথা হচ্ছে যে কোনো না কোনো ভাবে ও যেন বায়ুর সাথে ট্রান্সমিটেড না হতে আরে পারে। বাবা দেখছো, তখন বায়ুর সাথে ট্রান্সমিটেড হয়ে গেলে মানে মূল হ্যাঁ কথা হচ্ছে বায়ুকে ওর মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। এক্স্যাক্টলি, এবং যদি ঢোকেও ওরে বাইরে আসতে দেওয়া যাবে না। এই জন্য কি শীতকালে বিয়ে করে কম্বল? আমার মনে হয় আর কি। আর শীতকালে বিয়ে করলে একটা লাভ আছে, ওই যে শ্বশুর বাড়ি থেকে যে গিফট টিফট পায়, খেতা কম্বলও পায় যাবে। গরমকালে করলে তো কম জামা কাপড় দিবে আর কি। হ্যাঁ যৌতুক যৌতুক। তাহলে আমরা আর ভাইয়ের ক্লাসে ডিস্টার্ব না করি। মজা হয়েছে মজা হয়েছে, থ্যাংক ইউ। Thank ঠিক you, আছে, ভাই। টাটা। হ্যাঁ ওকে, সো তাহলে যেটা বুঝলাম আমরা সেটা হচ্ছে, দেখো সমস্ত প্রক্রিয়া বলছিলাম কি, পাত্রের দেয়াল তাপ সুপরিবাহী হবে। এইবার কি হবে জানো, এইবার আমাদের বলা লাগবে এই প্রক্রিয়ায় আমাদের পাত্রের দেয়াল তাপ কুপরিবাহী হইতে হবে, কুপরিবাহী। অর্থাৎ তাপ পরিবহন করা যাবে না, তাপ পরিবহন করলে তো তুমি আমার ভিতরের হিট বাইরে দিয়ে গেলা, বাইরের হিট ভিতরে ঢুকায় ফেললা। আমার কথা কি বুঝছস? আচ্ছা এখন লাস্ট কথা বলি, এই ক্ষেত্রে প্রসেসগুলো নরমালি দ্রুত হয়। নরমালি এই ক্ষেত্রে দ্রুত হইলেও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে তুমি যাই করো না কেন ভিতরে ট্র্যাপ থাকতেছে, আমি কোনো কিছু বাইরে বেরোতে দিব না, ভিতরে ঢুকতে দিব না, তাপটা রুদ্ধ অবস্থায় থাকবে, ঠিক আছে? হিট ট্রান্সফারের সুযোগ পাবে না আর কি। আচ্ছা চলো তাহলে এখন আমরা জুল থমসন ইফেক্ট পড়তে পারবো, বেসিক আইডিয়া হয়ে গেছে ফিজিক্সের। সেটা হচ্ছে এইখানে দেখাই। ধরো তুমি প্রথমে ছোট একটা পাত্র নাও, বা কোনো একটা পাত্র নাও, তোমার উদ্দেশ্যটা ভুলে যেও না, তোমার উদ্দেশ্য কিন্তু গ্যাসকে তরল করা। জুল থমসন ইফেক্টে তোমার উদ্দেশ্য হচ্ছে গ্যাসকে তরল করা, উইদাউট কন্ট্রোলিং দ্য হিট। ভালো করে বুঝো কিন্তু বাবা, আমার কাছে কিন্তু রেফ্রিজারেটর নাই, আমি গ্যাসকে তরল করব, শুধুমাত্র আমার হাতে আছে চাপ। প্রসঙ্গটা বুঝিস, শুধুমাত্র প্রেসার অ্যাপ্লাই করব বা প্রেসার রিডিউস করব, প্রেসার নিয়ে খেলা খেলবো। আমি গ্যাসকে তরল করতে চাই, তরল করা বলতে গ্যাসকে টেম্পারেচার ধাপে ধাপে কমাইতে চাই। আমার কথা কি বুঝছস? টেম্পারেচার যদি কন্টিনিউয়াসলি কমাইতে থাকতে পারো, কোন এক সময় সে তার স্ফুটনাঙ্কের নিচে নেমে যাবে, আর স্ফুটনাঙ্কের নিচে যে কোনো গ্যাসীয় পদার্থের কি অবস্থা হয়, তরল হয়ে যায়। মনে আছে তো? তরলকে তার স্ফুটনাঙ্কে নিয়ে গেলে বাষ্প হয়ে যায়, তাহলে বাষ্পকে যদি আমি স্ফুটনাঙ্কের নিচে নিয়ে আসতে পারি তাহলে সে তরল হয়ে যাবে, সহজ কথা, বুঝছিস? আচ্ছা তাহলে আমার কাছে একটা পাত্র ছিল ধরে নাও, সেই পাত্রের মধ্যে কিছুটা গ্যাস আছে। আচ্ছা সো সেই গ্যাসটাকে ধরো এইখানে আমাদের পিস্টন ছিল, এই যে এই গ্যাসটাকে যে কাজ করা লাগবে, পিস্টনটাকে নিচে নামাও নিচে নামাও নিচে নামাও, চাপাও। প্রথম কাজ যেটা করবা, চাপাবা, গ্যাসটাকে চাপায় নিয়ে আসবা। পিস্টন নিচে নামাইতে 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 যত পারা যায়, ধরো পিস্টন নিচে নামায় একটু কার্টুনের মতো চিন্তা করে এই পাশে আবার চাপাই নিয়েছে, মানে একেবারে কোন ঠাসা করে ফেলবা গ্যাসকে, বুঝছো? সবাই বুঝছো তো? গ্যাসটাকে প্রথমে আইডিয়াটা হচ্ছে এরকম, প্রথমে চাপাও, চাপায়া ছোট করে নিয়ে আসো। তো কল্পনা করো আমি গ্যাসটাকে চাপায় ছোট করে এখানে নিয়ে আসছি আর কি, এইরকম ছোট করে ফেলছি। পিস্টনটাকে কল্পনা কর এরকম, পিস্টন বেঁকায় নিয়ে চলে আসছে এক পাশে, চাপায় ছোট করে ফেলছে।
ঠিক আছে, কাজ একটু করে নেই, এই জিনিসটাকে আমি একটু বড় করি, ভালো হবে, বেশি ছোট হয়ে গেছে, এখানে থাক। ওকে, এখন তোমরা আমাকে একটু বুঝে শুনে বলো, তুমি যে এই যে গ্যাসটাকে সংকুচিত করেছো, সংকুচিত করবা কি পদ্ধতিতে, সমষ্ণ প্রক্রিয়ায় নাকি তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বলো। সমষ্ণ নাকি রুদ্ধ? ও একটা কথা বলতে ভুলে গেছি আমি, এটা বলা উচিত ছিল আগে, সরি। একটা কথা মনে রেখো, হঠাৎ কোন গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করা হলে গ্যাসের তাপমাত্রা কি হয়, বলো। গ্যাসের তাপমাত্রা কি হবে, বাড়বে নাকি কমবে, বলেন তো, কি মনে হয়? গ্যাসের তাপমাত্রা বাড়বে। এবং বলো তো এটা কোন প্রক্রিয়া অবলম্বন করছি, রুদ্ধতাপীয় নাকি সমষ্ণ? হঠাৎ করে একটা গ্যাসকে চাপ দিছি, হঠাৎ করে চাপ দিছি, গুড, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। কেমনে বুঝলা, কেমনে বুঝছো এটা রুদ্ধতাপীয় হইছে? হঠাৎ, এক্স্যাক্টলি, দ্য ওয়ার্ড ইজ হঠাৎ। হঠাৎ করে চাপ দিছে। তোমরা আরেকভাবে একটু চিন্তা করো, সেটা হচ্ছে তাপ জিনিসটা কি জানো, এইভাবে একটু ভাবো, তাপ জিনিসটা হচ্ছে, সরি, তাপমাত্রা হচ্ছে তাপের ঘনত্ব, এইভাবে একটু চিন্তা করো। যদি এটা অনেক পুরাতন আইডিয়া, একটা বস্তুর মধ্যে ধর একটা ছোট বস্তু, আহ একটা ছোট বস্তু আর একটা বড় বস্তু, ধরো এটা, এই দুইটার নিচেই আমি না একই একই পরিমাণে হিট দিলাম, এটার নিচে একটা মোমবাতি জ্বালায় ধরছি আর এটা নিচে একটা মোমবাতি জ্বালায় ধরছি, আমাকে একটু বলো তো কোনটা বেশি গরম লাগবে, হাত দিয়ে ধরলে কোনটা বেশি গরম ফিল হবে, মানে কোনটা টেম্পারেচার বাড়বে? ছোটটা। তার কারণটা কি, এই পুরো জায়গাটাতে না তাপ শক্তিটা যা আছে, এখানেও তাপ শক্তি তাই আছে, তাপের পরিমাণ সমান, কিন্তু এখানে না তাপটা ছড়ায় যাওয়ার সুযোগ পাইছে, ঘনত্ব কমে গেছে, তো যার ফলে এখানে তাপমাত্রা হবে কম। বুঝছো আমার কথা? এইখানে হচ্ছে তাপ শক্তিটা ছড়ায় গেছে, এখানে তাপ শক্তির ঘনত্বটা কম, অনেক জায়গা জুড়ে একটা সার্টেন অ্যামাউন্টের হিট, আর এখানে কি হচ্ছে জানো, তাপ শক্তিটা কনসেন্ট্রেটেড, গাঢ়, ঘন, সো এইখানে হচ্ছে তাপমাত্রা বেশি হবে। এখন তুই চিন্তা করে দেখ, এত বড় একটা জিনিসকে, এত বড় একটা জিনিসের মধ্যে যে পরিমাণে তাপ শক্তি ছড়ায় ছিল, তুই যদি এটাকে একটা কাজ করিস, সেটা কি জানোস, ঘ্যাচাপ করে চাপ দিয়ে এরকম ছোট করে ফেলিস, ঘ্যাচাপ করে এক চাপ দিয়ে। আমার কথা কি বুঝছস? সরি, যদি হঠাৎ করে চাপ দিয়ে আমরা ছোট করে ফেলি, তাহলে কি হবে বলেন আমাকে? তাপ শক্তি তো একই ছিল, বাট ঘনত্বটা বেড়ে গেছে না? তাহলে কি বলতে হবে জানো, এর তাপমাত্রা বেড়ে যাবে। সুন্দর একটা টিস্যু বক্স, সরি, ঠিক করেছি। আমরা জানি না কে কি করছে, ওগুলো আমরা দেখিনি। তোমরা কি বুঝেছো আমার কথা? আরে একটা টিস্যু বক্স নষ্ট করে যদি এতগুলা কচি জনতাকে শিখানো যায়, যে জনতাগুলো আগামী দিনের আমার বাংলাদেশটাকে গড়বে, দুনিয়াটাকে সুন্দর করবে, এই টিস্যু বক্স তো দূরে থাক, আমি তো আস্ত একটা শহর ধরে দোলামোচা করে দিতে পারি, এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না। বুঝছস? সরি, পড়ে গেছে, তুলি রাখি। বুঝো নাই? আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে হঠাৎ কোনো গ্যাসকে চাপ দিয়ে সংকুচিত করলে তার কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে, রুদ্ধতাপীয় সংকোচন। তোরা এখন একটু আমাকে বুঝে শুনে বল, সেটা হচ্ছে এই যে গ্যাসটাকে আমি চাপায় আনতে বলছি, গ্যাসটাকে আমি চাপ দিয়ে ছোট করে নিতে বলছি, এই সংকোচনটা আমরা কি হঠাৎ সংকুচিত করব নাকি ধীরে ধীরে সংকুচিত করব, বলো।
গরু ছাগলের দল, তুই যদি হঠাৎ করিস তোর তো টেম্পারেচার হুট করে বেড়ে যাবে। তুই তো তোর টার্গেট ভুলে গেছিস। এই গরু, তোর উদ্দেশ্য এই গ্যাসটাকে ঠান্ডা করে তরল করা। তুই কেন হুট করে চাপ দিতে যাবি? তোর কি টয়লেট চাপছে? তুই তাড়াতাড়ি চাপ দিয়ে কাজ ছেড়ে বাড়ি যায় টয়লেটে যাবি? তুই এত ব্যস্ত কেন? তুই আস্তে আস্তে চাপ দে, ও যেন টের না পায় যে ওরা চাপা হচ্ছে। আমার কথা বোঝো নাই? ধীরে 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 চাপ দাও, যেন ওর টেম্পারেচার না বাড়ে, জাস্ট প্রেসারটা বেড়ে যাচ্ছে, ধীরে ধীরে প্রেসারটা বেড়ে যাচ্ছে। বুঝিয়াছো? তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, দেখো যখন এইখানে গ্যাসটা ছিল, ধরে নাও তার টেম্পারেচার ছিল T1, ধরো এইখানে তার টেম্পারেচার ছিল হচ্ছে T1, এইখানে তার যে টেম্পারেচার ছিল এটা হচ্ছে T2 ধরো। তাহলে এবার আমাকে বলো T1 আর T2 রিলেশন কি, তাড়াতাড়ি। T1 আর T2 রিলেশন কি? কে বড় কে ছোট? T1 বড় না T2 বড়, কোনটা? সমান, গুড। তাহলে T1 শুড বি ইকুয়াল টু T2। অর্থাৎ আমরা যে কাজটা করছি, এক নাম্বার প্রসেস আমাদের যেটা ছিল, ধাপ এক, সমষ্ণ কি বলেন তো? সমষ্ণ সংকোচন করছি আমরা। এক নাম্বার ধাপে আমরা সমষ্ণ সংকোচন করছি, অর্থাৎ আইসোথার্মাল কম্প্রেশনের মধ্য দিয়ে গেছি। আইসোথার্মাল কম্প্রেশনের মাধ্যমে গ্যাসের টেম্পারেচার ঠিক রেখে তুমি জাস্ট কম্প্রেস করছো, আর কিছু না, টেম্পারেচার ফিক্সড। ওকে। পরে তোমার মিস্টার থমসন একটা আইডিয়া দিল যে এইবার তুই কি করবি জানিস? এইবার তুই এই পাত্রের গায়ে একটা ছোট্ট ফুটো করে দিবি। ছোট্ট ফুটো করে দিলে যেটা হবে, আমাকে একটু বলো তো কি হবে? গ্যাসটা কি ছিল? অনেক চাপানো ছিল না? গ্যাসটা কি ছিল? অনেক সংকুচিত করা ছিল। এই সংকুচিত গ্যাসটা হঠাৎ যদি পাত্রের গায়ে একটু ফুটো করে দাও, তাহলে গ্যাসটা কি হবে? দুম 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 দুম, পুরো জায়গাতে ছড়া যাবে, পুরো জায়গাতে ছড়া যাবে। ইমাজিন দ্যাট থিং। বুঝছস? এখন এই যে ছড়াই যেতে দিবা, তাকে আসমানে মাঠে ঘাটে ময়দানে ছড়াই যেতে দিও না। তাকে তুমি একটা ক্লোজ চেম্বারের মধ্যে, একটা বড় সাইজের ক্লোজ চেম্বারে ছড়াই যেতে দাও। You let it expand, but let it expand in a contained chamber, in a closed chamber, but big size. বড় সাইজের একটা চেম্বারে ছড়াই যেতে দাও। যখন ছড়ায় যাবে, তখন তোরা আমাকে বল, ধরে নিলাম এখানকার টেম্পারেচার হচ্ছে T3, let it be T3। এবার আমাকে একটু বলতো T2 আর T3 রিলেশন কি, বলেন দেখি কে কে বোঝে। কি হবে? কোনটা বড়, T2 না T3? নাকি সেম সেম টেম্পারেচার থাকবে? কোনটা? বোঝে নাই, কেউ বোঝে নাই? না, কেউই বোঝে নাই। কে বড় তাই বলো, T2 না T3, কোনটা? এইবার যেটা হবে, T3 উইল বি লেস দেন কত জানেন? T2। লেস দেন হবে নাকি শুধু লেস দেন হবে, এটা তো ডিপেন্ড করে তুমি কত চাপ থেকে কত চাপে আনছো তার উপরে, বাট কমে যাবে টেম্পারেচার, T3 কমে যাবে। কেন কমে যাবে বলতে পারবি? এই যে এক্সপ্যানশনটা করছি, এই এক্সপ্যানশনটা কি ধরনের এক্সপ্যানশন বলতে পারবা? এই এক্সপ্যানশনটা কি ধরনের এক্সপ্যানশন বলো তো, কে কে পারবা? এটা কি ধরনের এক্সপ্যানশন বলেন? সমষ্ণ এক্সপ্যানশন নাকি রুদ্ধতাপীয় বলো তো? এটা রুদ্ধতাপীয়। এইটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। এইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। কেন রুদ্ধতাপীয়, ব্যাপারটা কি বুঝছো? হঠাৎ প্রসারিত করা, হঠাৎ সংকুচিত করা, হঠাৎ করে যেটা করবা, ওই হিট ট্রান্সফারের সুযোগ পায় না। হিট ট্রান্সফারের সুযোগ না পাওয়ার মানে হচ্ছে হিটের অ্যামাউন্ট টোটালি কনস্ট্যান্ট। আচ্ছা, তাইলে এবার আমার একটা কথা বুঝে দেখো, সেটা হচ্ছে আগে যেটা বুঝাইছিলাম, হঠাৎ কোনো গ্যাসকে উচ্চচাপে সংকুচিত করা হইলে যদি টেম্পারেচার বাড়ে, গ্যাসের তাপমাত্রা বাড়ে, দেখছো? সংকুচিত করা হইলে টেম্পারেচার বাড়ছে। এইবার তাহলে কি হয়েছে দেখেন তো, এক্সপ্যান্ড করা হয়েছে। সংকুচিত করা হইলে এই যে এভাবে চিন্তা করে দেখ, আচ্ছা হঠাৎ সংকুচিত করছিলাম, টেম্পারেচার বেড়ে গেছিল, গরম হয়ে গেছিল। এবার তুই হঠাৎ এটাকে ধরে যদি টান দিস, তাহলে তো আবার ঠান্ডা হয়ে যাবে। তোরা আমার কথা বুঝোস কি নাই? ভেবে দেখ আমার কথা ঠিক আছে কিনা। হঠাৎ সংকুচিত করলে যদি তাপমাত্রা বেড়ে যায়,
তাহলে হঠাৎ প্রসারিত করলে কি হওয়ার কথা? তাপমাত্রা তো কমে যাওয়ার কথা। বুঝছস নাকি বুঝছস নাই এখনো? এটা সেফটি গ্লাস, নরমাল চশমা না। ল্যাবে কাজে লাগে, একটু পরে এক্সপেরিমেন্ট দেখাবো তাই। আচ্ছা এইবার দেখ, তোরা কি বুঝতেছস যে উই আর অলরেডি অন দা ওয়ে, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে প্রায়। এখন ঘটনা হচ্ছে আমাদের, যেটা আমি পুরো জিনিসটাকে একটু ছোট করে ফেলি, আমার আরো জায়গা লাগবে। সেটা হচ্ছে এইবার কি করতে বলছে জানিস? এইবার যে কাজটা করতে বলছে সেটা হচ্ছে, দেখ এই গ্যাসটাকে এবার আমাদের কি করা লাগবে জানো? এই গ্যাসটাকে আমাদের আবার একটু চাপায় নিয়ে আসা লাগবে, আবার একটু ছোট করো। ওকে, ছোট করে নিয়ে আসো গ্যাসটাকে, আবার ছোট করে ধরে এখানে নিয়ে আসলাম। এই যে পিস্টনটা আবার এই যে আমাদের পিস্টন ছোট করে নিয়ে আসছি। এখন বল, এই যে সংকোচনটা করব, রুদ্ধতাপীয় তো প্রসারণ হয়েছিল, এই সংকোচনটা কি করব বলো তো? বলো এই সংকোচনটা কি হবে? কেমন সংকোচন? সমষ্ণ নাকি রুদ্ধতাপীয়? কোনটা কোনটা? সাবাস, সমষ্ণ। কারণটা কি, তুমি রুদ্ধতাপীয় সংকোচন করলে টেম্পারেচার বেড়ে যাবে, এটা করাই যাবে না, খবরদার। তাহলে আমরা এটাকে বলে দিচ্ছি, দেখো তাহলে আমি একটু স্টেপ গুলা লিখি। স্টেপ 1 ছিল সমষ্ণ সংকোচন, আস্তে আস্তে চাপায় নিয়ে আসবো। চাপায় নিয়ে আসার পর আমাদের স্টেপ 2 কি ছিল? ধাপ 2। ধাপ 2টা আমরা কি করছিলাম? হঠাৎ ছেড়ে দিছিলাম না, সংকুচিত গ্যাসটাকে হঠাৎ ছেড়ে দিছিলাম। তার মানে এবার আমরা রুদ্ধতাপীয় প্রসারণ করছিলাম। এবং এই সময়ে কি হয়েছিল বলতো? এই সময়টাতে হচ্ছে টি ড্রপ, টেম্পারেচার ড্রপ করছিল। ড্রপ মানে বুঝছ তো, কমে আসছিল, টেম্পারেচার নেমে গেছিল। এরপরে আমাদের আবার কি করা লাগবে ধাপ 3-এ? ধাপ 3 সেটা হচ্ছে এই যে রুদ্ধতাপীয় প্রসারণের পরে, আমাদের রুদ্ধতাপীয় প্রসারণটা যখন হয়েছিল তখন আবার গ্যাসটাকে আস্তে করে চাপায় নিয়ে আসতেছিলাম, এবং চাপানোটা কি ছিল? সমষ্ণ সংকোচন। তাহলে আমরা কি বলবো? 3 নম্বরে আবারও করা লাগবে হচ্ছে, ওফো, 3 নম্বরে আমাদের আবারও করা লাগবে হচ্ছে এই সমষ্ণ সংকোচন। এটাকে আমাদের আবারও সমষ্ণ সংকোচন প্রক্রিয়ার ভিতর দিয়ে নিয়ে যাওয়া লাগবে। এবং এইখানে বলতো কি হবে? এই যে সমষ্ণ সংকোচনটা যখন করছি তখন টেম্পারেচার ধরে নাও এখানে ছিল হচ্ছে T4। এখন বলো T3 আর T4 এর রিলেশন বলো, T3 আর T4 এর রিলেশন বলো, কি হবে? সমান থাকবে। গুড, এই তো ধরতে পারছো, T3 ইকুয়াল টু T4 থাকবে। তার মানে এইখানে কিন্তু আমাদের যেটা হবে, এইবার যেটা হবে, T কনস্ট্যান্ট, টেম্পারেচার সেম থাকবে। এরপরে কি করা লাগবে বলেন, আপনারা নিজেরা বলেন, সব বুঝে যাওয়ার কথা। ধাপ 4। ধাপ 4-এ কি হবে বলো? রুদ্ধতাপীয় কি সংকোচন না প্রসারণ, কোনটা? রুদ্ধতাপীয় কি? একজন বললো প্রসারণ, আর প্রসারণ। গুড, একই কাজের বারবার রিপিট করতেছে, এটা কি তোমরা বুঝতেছো? রুদ্ধতাপীয় প্রসারণ করে দিতে হবে, এবং তার ফলে কি হবে কত? আবার এই যে টিটা ড্রপ হবে, টেম্পারেচার ড্রপ। অর্থাৎ তুমি যে কাজটা করতেছো এবার, সেটা হচ্ছে এই গ্যাসটাকে নিয়ে আবারও কি করলা? এখানে একটু পাত্র ফুটা করে দিলা, একটু পাত্র ফুটা করে দিছো। একটু পাত্র ফুটা করে দিলে যেটা হবে, এখান থেকে বিশাল বড় আকারের পাত্রে গ্যাসটা কি করতে দিবা? এক্সপ্যান্ড করতে দিবা। বিশাল বড় আকারের পাত্রে এক্সপ্যান্ড করতে দিবা। করতে দিলে এখানে যে টেম্পারেচার হবে, ধরে নাও এটার নাম হচ্ছে T5, সো দ্যাট T5 উইল বি লেস দ্যান কি T4। এইরকম তুমি যদি মাল্টিপল স্টেজে কাজটা করতে থাকো, এক সময় গ্যাসটা কি হবে জানো? টেম্পারেচার ড্রপ করতে 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 এক সময় তোমার গ্যাসটাকে কি দেখা যাবে? গ্যাস আকারে আর বেরোইতে দেখা যাবে না, গ্যাসটা আস্তে করে তরল হয়ে যাবে, কারণ সে তার স্ফুটনাঙ্ক তাপমাত্রা নিচে নেমে আসছে। তোমরা কি আমার কথা বুঝিয়াছো? এবার শোনো, তোমাদের এসিতে বা রেফ্রিজারেটরে আব্বুরা আম্মুরা প্রায় একটা কথা বলবে যে এসির কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, শুনছো? বা এসির কম্প্রেসার নষ্ট হয়ে যাবে। এই এসি বা রেফ্রিজারেটর দুইটার ক্ষেত্রেই একটা মেশিনই আলটিমেটলি কাজ করে, সেটা হচ্ছে কম্প্রেসার। এবং বলতো কম্প্রেসার কোন স্টেজে, মানে কম্প্রেসারের কাজটা কি এই জায়গায় বুঝতেছস তোরা? বলেন তো কম্প্রেসারের কাজটা কি? ওই যে সমষ্ণ সংকোচনটা করে না, ওই আস্তে আস্তে গ্যাসটাকে প্রেসার বিল্ড করে 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 চাপায়, এই জিনিসটাই হচ্ছে কম্প্রেসারের কাজ, আর কিচ্ছু না। ও হচ্ছে চাপায়। চাপানোর কাজটা করে কোথায় বলো আমাকে? এসির ইনডোর ইউনিটে নাকি আউটডোর ইউনিটে বলো? মানে ঘরের ভিতরে যে অংশটা থাকে ওইখানে চাপায়, নাকি আউটডোরে বাইরে? বাইরে চাপায় বোকা, কম্প্রেসারটা থাকে বাইরে। ও বাইরে থেকে চাপায়, চাপানোর পরে কি করে জানো? ওই একটা পাইপ থাকে দেখবা,
যেটা আউটডোর ইনডোরকে কানেক্ট করে, ওই পাইপের মধ্য দিয়ে সংকুচিত গ্যাসটা আসে, এসে কি করে জানো, ঘরের ভিতরে ফুস করে এক্সপ্যান্ড করে দেয়। ওই যে ঘরের ভিতরে এক্সপ্যান্ড করে দিল না, ওই জায়গায় টেম্পারেচার কমে যায়, যে ঘরের ভিতরে টেম্পারেচার কম থাকে। গরু ছাগল আমার কথা বুঝে না। তোরা কি বুঝছস আমার কথা? আবারও বলতেছি শোন, কম্প্রেসরটা থাকে হচ্ছে আউটডোর ইউনিটে, ওইখানে কম্প্রেশনটা ঘটে, ঘটার পরে পাইপের ভিতর দিয়ে, গ্যাসের পাইপ থাকে দেখবি দুইটা পাইপ, একটা চিকন পাইপ একটা মোটা পাইপ, একটা পাইপ দিয়ে আসে ঘরের মধ্যে ইনডোর ইউনিটে আসে, আসার পরে এইখানে হচ্ছে বুম করে এক্সপ্যান্ড করে দেয়। ওই এক্সপ্যান্ডটা যখন করে তখন হচ্ছে ওইটার টেম্পারেচার কমে যায়, বুঝছো? সো দ্যাট ইজ দ্য ওয়ার্কিং মেকানিজম অফ অ্যান এসি, যেটা আসলে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করে আর কি। তবে এখানে মাল্টিপল স্টেজে করে না, একবারেই করে আর কি। আর এখানে মাল্টিপল স্টেজে করলে তখন তোমার এই গ্যাসটা কি হয়ে যাবে, একসময় তরল হয়ে যাবে। এবার তোরা আমাকে একটা কথা বল, এসির ক্ষেত্রে দেখবি ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের মধ্যে যে কমিউনিকেশনের পাইপ থাকে সেটা দুইটা থাকে, একটা হচ্ছে চিকন পাইপ, একটা হচ্ছে মোটা পাইপ। তোরা আমাকে একটু বল, চিকন পাইপটা দিয়ে কি গ্যাস ঢোকে, মানে আউটডোর থেকে ইনডোরে আসে, নাকি ইনডোর থেকে আউটডোরে যায়, কোনটা বলো? একটু কল্পনা করে দেখো, আমি এতক্ষণ বুঝাইছি সব, যাদের বাসায় এসি নাই তাদেরও বোঝার কথা। চিকন পাইপটা দিয়ে হচ্ছে কম্প্রেসড গ্যাসটা বাইরে থেকে ভিতরে আসে, কারণ ও তো কম্প্রেস চাপাইছেই মাত্র, চাপানো গ্যাসটাকে ভিতরে আনে সংকুচিত জায়গা দিয়ে, আনার পরে ও এক্সপ্যান্ড যখন করে, ঠান্ডা হয়ে গেল, ওর কাজ শেষ, ওকে এবার আবার পাঠায় দেয় ওই যে কম্প্রেসড হইতে। তার মানে এবার পাঠাবে হচ্ছে মোটা পাইপ দিয়ে। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? যারা বোঝো না তাদেরও এখন বোঝার কথা, আমি বলে দিলাম পুরোটা। আবারও বলতেছি, আউটডোর ইউনিটে হচ্ছে কম্প্রেস করে, কম্প্রেস করার পরে ওকে তো ইনডোরে পাঠাইতে হবে, ইনডোরে যখন পাঠায় তখন চিকন পাইপ দিয়ে পাঠায়, পাঠানোর পরে ও তো কম্প্রেসড হয়েছিল, ইনডোরে এসে এক্সপ্যান্ডেড হইলো, হওয়ার পরে এখন গ্যাসটা তো ভটকায় গেছে, ওই ভটকা গ্যাসকে ভটকা পাইপ দিয়ে পার করে দেয় ওদিকে, বলে তুই যা এবার, তোর কাজ শেষ। ওইখানে যে আবার চাপ খায়, চাপ খায় আবার সংকুচিত হয়, আবার ঘরের মধ্যে এসে আবার এক্সপ্যান্ড করে। বুঝিয়াছো? আচ্ছা, এই আর কি। সো রিয়েল লাইফের সাথে একটু রিলেট করানোর চেষ্টা করলাম। এটা তো বলছি, এই জুল থমসন প্রভাব নিয়ে যা যা বলছি এখানে লেখা আছে আর কি। জুল থমসন প্রভাব। আচ্ছা, এখন কথা হচ্ছে জুল থমসন ইফেক্টের ফলে তোমার কেন গ্যাসের টেম্পারেচার কমে, এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর কি। সেই প্রশ্নটার একটু উত্তর দেই। সেটা হচ্ছে, দেখ ভাই, কেন গ্যাসের তাপমাত্রা কমে, তার উত্তরটা হচ্ছে, এখানে দেখো আমরা যে কাজটা করতেছিলাম, চাপ দেওয়ার ফলে গ্যাসের অণুগুলাকে কি করছি বলতো, কাছে কাছে নিয়ে আসছি না? গ্যাসের অণুগুলাকে কাছে আনার ফলে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে গেছিল কিন্তু। আমার কথা কি বুঝছো? গ্যাসকে সংকুচিত যখন করছিলাম, সমষ্ণ সংকোচন, তখন গ্যাসের অণুগুলো কাছে আসার ফলে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে গেছিল। এরপরে আমি যখন হঠাৎ ছেড়ে দিছি, তখন গ্যাসগুলোকে না এবার দৌড়াইতে হয়েছে, গতিশক্তি পাইতে হয়েছে। এখন এই গতিশক্তি অর্জনের পেছনে একজন বাধা দিছিল, বলতো কে? মানে তাকে গতিশক্তি অর্জন করতে দিচ্ছিল না, সে কে ছিল বলতো? একজন কয় না 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 না, কেমনে গতিশক্তি অর্জনের পিছনে বাধা দিচ্ছিল? ওরে গরু, আইএমএফ, আইএমএফ ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স। ওর যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে গেছে, ওইটাকে ছিন্ন করে তো তারপরে ওকে দৌড়াইতে হচ্ছিল। আমার কথা বুঝছ নাই? তোর শয়তানিটা এটা ছিল যে তুই বন্ধু দুটাকে কাছে এনে দিছিস, ওরা টের পায় না যে আমাদের কাছে নেওয়ার উদ্দেশ্যটা কি। কাছে নেওয়ার ফলে ওদের আন্তঃআণবিক আকর্ষণ বল বেড়ে গেছিল, বন্ধুত্ব বেড়ে গেছিল। এরপরে তুই এই যে কাছে নিচ্ছিলি তো চাপ দিয়ে, তাই না? হঠাৎ করে পাত্রটা খুলে দিছস, এবার হয়েছে কি জানোস, ওই আকর্ষণ বলের বন্ধুত্ব ছিন্ন করে ওকে দূরে চলে যেতে হচ্ছে। তো যেহেতু ও নিজস্ব আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে নিজেই দূরে যাচ্ছে, ওকে যদি কাজ করতে হয়, যাকে কাজ করতে হবে তারই কি শক্তি কমে যাবে না? ফিজিক্স কি বলে, যে কাজ করবে তারই শক্তি কমবে। একটা একটা ইটকে তুমি নিচে থেকে যদি উপরে উঠাও, তাহলে কাজ করলো কে, ইট নাকি তুমি বলো? তুমি কাজ করছো, তাহলে শক্তি কমছে তো তোমার, কিন্তু তুমি কাজ করার ফলে ইটের শক্তি বাড়ছে। এই যে দেখো, ভূমিতে অবস্থিত কোনো ইট তার শক্তি 0, mgh, এইচ এর ভ্যালু 0, বাট যেটা উঁচুতে থাকে ইটটা, সেটার কিন্তু শক্তি অনেক বেশি। ওর শক্তি পাইছে কোত্থেকে? তোমার শক্তি তো ওর মধ্যে গেছে। ব্যাপারটা এরকম না? তাহলে এখন ঘটনাটা হচ্ছে, দেখো, তুমি যখন প্রথমে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, কাজ করে ওকে সংকুচিত করতেছিলা, আসলে তোমার শক্তি ওর মধ্যে জমা হচ্ছিল আন্তঃআণবিক আকর্ষণ শক্তি আকারে। বুঝছিস? তোমার প্রযুক্ত বল, তোমার প্রযুক্ত বল ওর ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল আকারে জমা হচ্ছিল। এরপরে তুমি যখন পাত্রটাকে ফাটায় দিছো, ফুটা করে দিছো,
ওই আন্তঃনবিক আকর্ষণ বলের বিরুদ্ধে ওকে নিজেকেই কাজ করতে হচ্ছে। ও যদি কাজ করে তাহলে কি ওর এনার্জি কমে যাচ্ছে না? এনার্জি মানে হিট, এটা বোঝো। ওর হিট কমে যাওয়া মানে তো টেম্পারেচারও কমে যাওয়া। এই গরুগুলো বোঝে না আমার কথা। হিট কমে যাওয়া মানে টেম্পারেচারও কমে যাওয়া। দ্যাট ওয়াজ দ্য টেকনিকের টেম্পারেচার কমে যাচ্ছিল। এখন দেখ ব্যাপারটা ভালো করে বোঝ। যেহেতু আমি এর টেম্পারেচার রিডাকশনের যে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলে কেন গ্যাসের টেম্পারেচার কমে যায়, এটার ব্যাখ্যায় সেন্ট্রালি কোন আইডিয়াটা ইউজ করছি বলতো? গ্যাসের কোন বিহেভিয়ারটাকে ইউজ করছি? গ্যাসের কোন বৈশিষ্ট্যটা বলতে পারবো? আইএমএফ। যে গ্যাসের আইএমএফ ছিল, সেই আইএমএফটাকে আমি বাড়াই দিছি, পরে আবার সে ওই আইএমএফ এর এগেইনস্টে কাজ করতেছে, ওই আইএমএফ এর বিরুদ্ধে কাজ করতেছে বলে তার তাপমাত্রা কমে যাচ্ছে। আমার কথার কেন্দ্রে ছিল আইএমএফ এর আইডিয়া। বুঝছস তো? এখন কথা হচ্ছে দেখ, আদর্শ গ্যাসের গতিতত্ত্ব বা গ্যাসের গতিতত্ত্ব কি বলছিল মনে আছে? বলছিল হচ্ছে যে গ্যাসের মধ্যে কোনো আইএমএফই নাই। গ্যাসের অণুগুলো পরস্পরের প্রতি আকর্ষণ বিকর্ষণ অনুভবই করে না। যদি তারা অনুভব নাই করতো, তাহলে তুমি যদি গ্যাসের অণুগুলাকে কাছে আনতা, তাতেও তার কিছু বাড়তো না, কিছু কমতো না, আইএমএফ আগের মতোই থাকতো। কথা বোঝে না আমার? যদি গ্যাসের অণুগুলার মধ্যে আইএমএফ বলে কিছু নাই থাকতো, তাহলে তুমি গ্যাসগুলাকে যখন সমষ্ণ সংকুচিত করতেছিলা, তাতেও তো কিছু হইতো না। যদি সমষ্ণ সংকোচনে তাদের আইএমএফ আরো না বাড়তো, তাহলে ছেড়ে দিলেও তাদের তাপমাত্রা কমতো না। বুঝিয়াছো? তো তার মানে জুল থমসন ইফেক্ট ইজ এ ভেরি গুড প্রুফ। কিসের প্রুফ বলেন তো? যে গ্যাসের গতিতত্ত্বে কি ছিল? ভুল ছিল। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটি কিভাবে তুমি জুল থমসন ইফেক্টের মাধ্যমে প্রমাণ করবা, এটা ঘ নাম্বারের প্রশ্নে প্রচুর আসে, প্রচুর আসে। সেই ক্ষেত্রে প্রথমত তুমি আইএমএফ জিনিসটা কি এটা বলারও আগে বলবা জুল থমসন ইফেক্ট জিনিসটা কি। কিভাবে বলতে হয়? কোন গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় উচ্চ চাপে সংকুচিত করে সংকুচিত গ্যাসকে হঠাৎ বৃহদায়তনে প্রসারিত হতে দিলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। এই ঘটনাকে জুল থমসন প্রভাব বলে। আবারও বলছি, লিখে নাও খাতায় বা ভিডিও দেখে পরে লিখে নিও। কোন গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়ায় উচ্চ চাপে সংকুচিত করে, সমষ্ণ প্রক্রিয়া বলে নিও, তাহলে কিন্তু মনে করবে হঠাৎ চাপ দিছে, হঠাৎ চাপ দেওয়া যাবে না। সমষ্ণ প্রক্রিয়ায় উচ্চ চাপে সংকুচিত করে সংকুচিত গ্যাসকে হঠাৎ বৃহদায়তনে প্রসারিত হতে দিলে, এই যে বুঝ বড় জায়গায় প্রসারিত হতে দিলে গ্যাসের তাপমাত্রা কি হয় বলেন তো? হ্রাস পায়। এই ঘটনাকে বলে জুল থমসন প্রভাব। ঠিক আছে? এই ঘটনা যখন আমরা মাল্টিপল টাইমস রিপিট করি, তখন গ্যাসটা তরল হয়ে যায়। বুঝা গেছে? এখন ঘটনা হচ্ছে যে এই প্রক্রিয়ার ফলে কিভাবে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায় সেটা ব্যাখ্যা করবা। যে গ্যাসের আন্তঃনবিক আকর্ষণ বল বৃদ্ধি পায় সমষ্ণ সংকোচনের ফলে, পরে রুদ্ধতাপীয় প্রসারণে কি হয়, গ্যাসের আন্তঃনবিক আকর্ষণ বলের বিরুদ্ধে অণুগুলোকে কাজ করে গতিশক্তি প্রাপ্ত হইতে হয় বা গতিশীল হতে হয়। তো যেহেতু গ্যাসের অণুগুলো নিজস্ব আন্তঃনবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে গতিশীল হয়, সুতরাং তাদের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তথা তাপ শক্তি হ্রাস পায়। আর তাপ শক্তি হ্রাস পাওয়ার মানেই হচ্ছে তাপমাত্রা হ্রাস পাওয়া। এর পরের প্যারায় যেটা বলবা সেটা হচ্ছে যে যেহেতু গ্যাসের আন্তঃনবিক আকর্ষণ বল না থাকলে জুল থমসন প্রভাবের ফলে তাপমাত্রা হ্রাস পাওয়া সম্ভব না বা হ্রাস পাওয়ার কথা না, সুতরাং গ্যাসের আন্তঃনবিক আকর্ষণ বলের অস্তিত্ব আছে, যেটা গ্যাসের গতিতত্ত্বে অস্বীকার করা হয়। সুতরাং গ্যাসের গতিতত্ত্বে ত্রুটিযুক্ত বা গ্যাসের গতিতত্ত্বে ত্রুটি ছিল। বুঝিয়াছো? পজ করে 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 আমার এই কথাটা পুরোপুরি খাতায় লিখবা। দ্যাটস ইট। হ্যাঁ, তাপ শক্তি, গ্যাসের অভ্যন্তরীণ যে শক্তি ছিল আন্তঃনবিক আকর্ষণ বল, সেই জিনিসটাই মূলত গতিশক্তিতে পরিণত হয়েছে। বুঝিয়াছো? আচ্ছা, নূরে নূরে রুশনাল বলতেছে কম্প্রেসর লিক হলে কি হবে? শোনা, কম্প্রেসর লিক হলে ঠাস করে বার্স্ট হয়ে যাবে, কারণ ও তো কম্প্রেস করতেছে, তো দুলুম করে হাই প্রেসার গ্যাস একবারে বের হয়ে গেলে যেটা হয় আর কি। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এখন ঘটনা হচ্ছে এটা গেল, এইটা তো তোমরা নিজেরা পড়লে বুঝবা, আগডুম বাগডুম। এটাই বলছি এতক্ষণ আমি যে কি হয়। জুল থমসন প্রভাবের ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোনো গ্যাসকে নিয়েই তুমি যদি কম্প্রেস করে হঠাৎ ছেড়ে দাও, সেই গ্যাসের তাপমাত্রা কমে না। ওই গ্যাসের ক্ষেত্রেও তাকে একটু আদর করে নিতে হয়, অর্থাৎ একটা টেম্পারেচার ডাউন করে নিতে হয়। মিনিমাম যে টেম্পারেচারে তাকে ডাউন করে তারপরে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলে তার তাপমাত্রা কমে, সেই টেম্পারেচারটাকে বলে গ্যাসের উৎক্রম তাপমাত্রা, ইংরেজিতে বলে ইনভার্সন টেম্পারেচার। আমার কথা কি বুঝছো? তুমি রাস্তায় একটা গ্যাস পাইছো, সেই গ্যাসটাকে এখনই ধরে এনে
এখনই যদি তুমি তার উপরে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তার তাপমাত্রা কমবে না। জান্নাত এই মেয়েটার ছবি তুলতো, ছবি তুলে প্যারেন্টস এর কাছে এখনই পাঠা। পুরো ক্লাসে তার কোনো পার্টিসিপেশন দেখি নাই, বাট সে এখন ক্লাসের মধ্যে ডিস্টার্ব করতেছে বারবার বলে স্যার প্র্যাকটিক্যালের জন্য ওই ও কি ক্লাস থাকবে নাকি। ছবি তুলে পাঠা, এখনই প্যারেন্টস এর কাছে পাঠা যে মানে ক্লাসের কোনো পার্টিসিপেশন নাই, কোনো সঠিক উত্তর ভুল উত্তর দেয় নাই, কিচ্ছু করে নাই, কোনো নামটাই দেখি না, এখন দেখতেছি হঠাৎ সে এসে প্র্যাকটিক্যাল। এই ছাগল কোথাকার, তুই থিওরি জানাস না, তুই কি প্র্যাকটিক্যাল করবি? যে তুই কি মিস্ত্রি হবি নাকি? তুই মিস্ত্রি হইতে গেলে তুই এলাকার ওই কাঠ মিস্ত্রি লাগে কাজ করস না কেন? তুই এখানে পড়তে আসছিস কেন? এখানে তো বিজ্ঞানী বানাচ্ছি, আগে তত্ত্ব ঠিক থাকবে তারপরে না প্র্যাকটিক্যালে যাবে। গাধা কোথাকার, বলদ ছলদ আইসে প্র্যাকটিক্যাল দেখতে। দাঁত ব্রাশ করে না, খাওয়ার জন্য লাইনে দাঁড়ায় আছে। হ্যাঁ, দাঁত ব্রাশ করতে কষ্ট হয় নাকি? আগে কষ্ট করে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়া তারপর লাইনে দাঁড়াইস। সকালবেলা ঘুম থেকে উঠে টয়লেটে যায় না, দাঁত ব্রাশ করে না, এসে একটু খাইতে দিবা? হ্যাঁ একটু খাবো। খাইতে দিবা না তোমরা? তাহলে এখানে লাইন দিছে কেন মানুষ? লাইন দিছে কারণ ওরা দাঁত ব্রাশ করছে। তুই কেন আসছো সেখানে? নে হ্যান্ড স্যানিটাইজার নে, এটা মুখের মধ্যে মার, একটু ব্রাশ দিয়ে গটাতে, তারপরে ছাগল কোথাকার। প্র্যাকটিক্যালের জন্য কি আলাদা ক্লাস হবে? প্র্যাকটিক্যাল তুই কে রে? তোর কেন প্র্যাকটিক্যাল দেখাইতে হবে আমার? গাধা কোথাকার। যে কোনো গ্যাসকে রাস্তা থেকে ধরে এনে তুমি তার উপরে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলেই তার তাপমাত্রা কমবে না। ওই গ্যাসকে আগে একটু মিনিমাম লেভেলে ঠান্ডা করে নিতে হয়। মিনিমাম যতটুকু ঠান্ডা করে নিলে, যে টেম্পারেচারে ঠান্ডা করলে তারপরে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলে তার তাপমাত্রা কমে, ওই টেম্পারেচারটাকে বলে ওই গ্যাসের উৎক্রম তাপমাত্রা। কেন এটার নাম উৎক্রম? উৎক্রম শব্দটা শুনে তো বাংলায় বুঝবা না, ইংরেজিতে দেখো ইনভার্সন। ইনভার্স শব্দের অর্থ কি? উল্টা। সো যেটা হয়, যে কোনো গ্যাসকে তার উৎক্রম তাপমাত্রার উপরে রেখে যদি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করা হয়, তার তাপমাত্রা তো নরমালি কমার কথা, সেটা না কমে বরং তার তাপমাত্রা বেড়ে যায়। তোমরা কি আমার কথা বুঝিয়াছো? কেমনে করবো ঠান্ডা? কেন তোমার তো এতক্ষণ ঠান্ডা করার টেকনিক শেখানো হইলো, রেফ্রিজারেশন সিস্টেম দেখাইছি না? আচ্ছা দেখো, এখানে কি বলা আছে? হাইড্রোজেনের উৎক্রম তাপমাত্রা প্রায় 200 কেলভিন বা -73 ডিগ্রি সেলসিয়াস। মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাসকে নিয়ে তুমি যদি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করে তরল করতে চাও বা ঠান্ডা করতে চাও, বলো তো হাইড্রোজেনকে আমি যদি -70 ডিগ্রি সেলসিয়াসে রাখি, কাজ হবে নাকি হবে না? বলো। -70 ডিগ্রি সেলসিয়াসের হাইড্রোজেন গ্যাসকে নিছি, একে নিয়ে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করছি, বলেন এবার টেম্পারেচার কমবে নাকি বাড়বে? কাজ হবে না, কারণ হাইড্রোজেনকে মিনিমাম -73 ডিগ্রি সেলসিয়াসে কুল ডাউন করা লাগবে। তার মানে আমি যদি -80 ডিগ্রি সেলসিয়াসের হাইড্রোজেনকে নেই, একে যদি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করি, বলো এবার কাজ হবে নাকি হবে না? এর ক্ষেত্রে তো হইলো না, এর ক্ষেত্রে হবে না, কিন্তু এবার এর ক্ষেত্রে কি হবে? কত কাজ হবে। একে নিয়ে তুমি যদি জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করো, তাইলে হচ্ছে তোমার গ্যাসটা ঠান্ডা হবে। হাইড্রোজেনের কথা বলতেছি। কার্বন ডাই অক্সাইডের উত্তম তাপমাত্রা বলছে 695 ডিগ্রি সেলসিয়াস। বাবারে বাবা। তার মানে আমাকে একটু বল যে গ্রীষ্মকালে তোর নানার নাক দিয়ে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস বাইরে হইতেছে, সেই কার্বন ডাই অক্সাইড যদি কেউ পলিথিনে ভরে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করে, তাহলে কি তার ওই গ্যাসের টেম্পারেচার কমবে নাকি কমবে না? বলো, কমবে নাকি কমবে না? আরে গাধা, কমবে তো। তার উৎক্রম তাপমাত্রা হচ্ছে 695 ডিগ্রি সেলসিয়াস, বিশাল। গরমকালে তাপমাত্রা কত থাকে নরমালি? কত? 38, 37, 40। তো ওই তাপমাত্রা তো উৎক্রম তাপমাত্রার বহু নিচে, সো অবশ্যই টেম্পারেচার কমবে। বুঝিয়াছো ছোট্ট বন্ধুরা? কিছুই বোঝে না। কিছু গ্যাসের উৎক্রম তাপমাত্রা দেওয়া আছে, জাস্ট গুগল থেকে নেওয়া জিনিস। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটি সংশোধন, এটা তো একটু আগে বললাম যে আইএমএএফ এর খেলা। যদি আইএমএএফ এর আইডিয়াটা আসলেই আদর্শ গ্যাসের ক্ষেত্রে না থাকতো, তাহলে আজকে জুল থমসন ইফেক্ট অ্যাপ্লাই করলেও গ্যাসের তাপমাত্রা কমতো না। যেহেতু কমে, তার মানে অবশ্যই ইট ওয়ার্কস। বুঝিয়াছো? এখন তোমাদেরকে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখাবো। সেই এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের কিছু সেটআপ দরকার। সেই সেটআপটা আমি এখন করতে করতে তোমরা একটু বিশ্রাম নাও, আমরা একটু ক্যামেরাটা বন্ধ করতেছি কিছুক্ষণের জন্য, চলে আসতেছি, ঠিক আছে? ওকে, রাফাকে একটু ডাক দাও। ক্যামেরাটা অফ।
ওকে, সো ছোট্ট বন্ধুরা, তোমাদের জন্য এখন দেখো কি নিয়ে চলে আসছি। আহ, আপাতত এটা বন্ধ রাখো। এইগুলাকে তোমরা কি বলো বলো তো আমাকে একটু। এটা কি জিনিস? এটা কি? লাইটার বলো, তাই না? কি লাইটার? এগুলা কি লাইটার? হোয়াট ইজ দিস? গ্যাস লাইটার বলো। আচ্ছা, এটাকে গ্যাস লাইটার বলার কারণটা কি? এটার ভিতরে কি গ্যাস থাকে? দেখো তো, এটা কি? এগুলো কি আসলে গ্যাস? ভিতরে নড়তেছে, কি দেখা যায়? লিকুইড না, তরল না? তাহলে যদি তরল হয় তাহলে এগুলোকে আমরা কেন লিকুইড লাইটার বলি না? কখনো ভাবছো? যদি সে আসলেই ভিতরে গ্যাস থেকে থাকে তাহলে কেন এটাকে লিকুইড লাইটার বলে না? গ্যাস লাইটার কেন বলে? ভিতরে তো গ্যাস থাকা উচিত ছিল। সো আসলে এটা হচ্ছে, হ্যাঁ ধরে ফেলছে অনেকে, এগুলো হচ্ছে লিকুইফাইড গ্যাস, অর্থাৎ এক্সট্রিম হাই প্রেসারে তাকে লিকুইড করে রাখা হয়েছে। মানে ধরো, চোখে দিও না, আমার চোখটা কানা হয়ে যাবে। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যেটা, আহ, কি বলতেছিলাম জানো, ধরো আমার সামনে একটা বান্দর আছে। বান্দরটাকে দেখতেছো, ধরো চিড়িয়াখানা একটা খাঁচার মধ্যে বান্দর। বান্দরটাকে তুমি যাই বললা যে দেখছেন নানা, দেখছেন দাদা, এই বান্দরটা কি ভদ্র? আসলে কি ও ভদ্র? ও কিন্তু আসলে ভদ্র না। ও ওই খাঁচার মধ্যে আছে বলে ভদ্র ভাবে দেখা যাচ্ছে ওকে। ওর আসল চেহারা বুঝতে গেলে ওকে খাঁচার বাইরে নিয়ে আসো, তাহলে ওর আসল চেহারা বুঝতে পারবা। তো একইভাবে এই বস্তুটা যে কি, তরল নাকি গ্যাস, এটা বোঝার জন্য একে এর খাঁচা ভেঙে বাইরে নিয়ে আসতে হবে। এই খাঁচা ভেঙে বাইরে নিয়ে আসার জন্য আমরা মূলত দিস থিং এটা নিয়ে চলে আসছি। তো চলো এক্সপেরিমেন্ট করা যাক, বাকি কথা এক্সপেরিমেন্টের পরে হবে। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে তোমাদের কি মনে হয় এই যে এক্সট্রিমলি প্রেসারাইজড, কন্ট্রোল মাইনাস, এই যে এক্সট্রিমলি প্রেসারাইজড গ্যাস, আই মিন লিকুইফাইড গ্যাস, এটাকে যখন আমি ফুটা করে এর খাঁচা থেকে একে বের করে নিয়ে আসবো, তখন আমাকে একটু বলো যে মেইন ক্যামেরা, সো আমাকে একটু বলো যে কি হবে? এটা টেম্পারেচার বেড়ে যাওয়ার কথা নাকি কমে যাওয়ার কথা? বলো তো, কি হওয়ার কথা? কেন কমার কথা বলেন তো? কেন কমার কথা? কেন কমার কথা? কারণটা কি এবার বলো। কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, এই যে রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণের ফলে এক্সট্রিমলি প্রেসারাইজড গ্যাস, এটা কি হবে? এক্সট্রিমলি, এটা একটু দেখেন তো, স্ক্রিনটা দেখা যায় কিনা? এটা দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে এক্সট্রিমলি প্রেসারাইজড গ্যাস, এই গ্যাসটা যখন এক্সপ্যান্ডেড হবে তখন কি হওয়ার কথা? টেম্পারেচার কমে যাওয়ার কথা না? এই যে আমরা এখানে লিখছিলাম, এখানে টেম্পারেচার T2 আর এখানকার টেম্পারেচার কি T3। সো T3 মাস্ট বি মাচ লেস দ্যান T2। সো ওই জিনিসটা আমরা এখানে একটা বাস্তব ব্যবহার, মানে বাস্তব প্রমাণ দেখবো। সো চলো দেখা যাক। টিল ডাউন এগেইন। রায়হান রেডি? হ্যাঁ, তোমরা এখন ক্লোজ ক্যামেরায় দেখবা। সেটা হচ্ছে যে এটা তোমরা দেখতেছো মেইন ক্যামেরা, সরি, এটা তো সেকেন্ডারি ক্যামেরার লুক, রাইট? হ্যাঁ। সো তোমরা এখন একটা আমাদের লেজার থার্মোমিটার দেখতে পাচ্ছ, যে থার্মোমিটারে কত টেম্পারেচার দেখা যাচ্ছে? ভাই ফোকাস আসে নাই, এই তো 24.7 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এই যে মোটামুটি এইখানে দেখো 24, 25.1 এরকম আর কি। লেজার থার্মোমিটারটা খুব ফাস্ট বলে খুব দ্রুত রিডিং দিচ্ছে আর কি। আমার মনে হয় তোমার থার্মোমিটারটা একটু ভিতরে ঢুকাও, ফ্রেম আউট হয়ে যেতে পারে। ওকে, বেটার। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তুমি এদিকে তাকাও যে এদিকে ঠিক মতো পড়তেছে কিনা। ওকে, সো আমি যাচ্ছি আর কি, ওদের কমেন্টটা একটু দেখি কি বলে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক, বিসমিল্লাহ, দোয়া করো। আমি খুব আস্তে আস্তে ফুটা করবো, নইলে তোমরা টের পাবা না, ঠিক আছে? এবং দেখো, এটার ওয়ালটা কি মনে হয়, বেশ পাতলা নাকি মোটা? আমাকে একটু বলো তো, মানে এটার যে কন্টেইনার ওয়াল, এই ওয়ালটা কি অনেক মোটা নাকি পাতলা? বলো। মোটা। কেন মোটা বুঝছো তো? একে হাইলি প্রেসারাইজ করে এর ভিতরে যখন গ্যাসটা রাখছে, সো দ্য ওয়াল মাস্ট বি কন্টেইনিং দ্য হোল প্রেসার, তা নাহলে তো কাজ হবে না, তাই না? ওকে, সো লেটস ডু এগেইন। এখানে যথেষ্ট বড় একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, মানে ভালো একটা গর্ত তৈরি হয়েছে, বাট এখানে কিন্তু এখনো ফুটাটা হয় নাই, তোমরা মোটামুটি বুঝতে পারতেছো হালকা করে। আচ্ছা, লেট মি গো এগেইন।
তোমরা কি বুঝতে পারতেছো কি হচ্ছে এখান থেকে? টেম্পারেচার কত? টেম্পারেচার কত এখন? টেম্পারেচার রিডিং কন্ট্রোল মাইনাস 22.6, 22.4, 22.3, 21.9, 21.1, 20.8. Oh my goodness, oh my goodness, can you believe, really? কই এখানে ধরো ঠিক মতো লেজার। হ্যাঁ, চিন্তা করো টেম্পারেচার কত বেশি কমছে এখানে। কত ছিল প্রথমে জানি? হ্যাঁ, সেখান থেকে নেমে কোথায় চলে আসছে দেখো। ঠিক আছে, ওকে। সো আমাদের লেজারটা বারবার নড়তেছে বলে টেম্পারেচার রিডিং চেঞ্জ হচ্ছে। এবং একটা মজার জিনিস খেয়াল করে দেখো, আমি এটা ফুটা করা মাত্র, এই যে ফুটা করে আমি এটাকে এখন ঢালার চেষ্টা করতেছি যে যেটা আছে এটা পড়ুক, এটা পড়ুক। এই যে দেখো ফোঁটা কিন্তু পড়তেছে, আবার এখানে কি ধোঁয়া দেখা যাচ্ছে? ড্যানিয়েল ভাই কন্ট্রোল মাইনাস, ড্যানিয়েল ভাই এটা তো দেখতে পাচ্ছি না, এটা এটা হ্যাঁ, তোমার এখন থার্মোমিটার দরকার নেই। এই যে দেখো এক ফোঁটা মাত্র পড়ছে, পড়া মাত্র নাই। এর ভিতরে যা কিছু ছিল এভরিথিং হ্যাজ জাস্ট গন, আমি সহ। সো ইজন্ট দ্যাট অ্যামেজিং? খেয়াল করছো যে যা কিছু ছিল সবকিছু মানে ভ্যানিশ হয়ে যাইতে কয়েক সেকেন্ড মাত্র সময় লাগছে। সো অ্যাকচুয়ালি দ্য থিং ওয়াজ নট লিকুইড অ্যাজ ইউ আর সিইং। এই জিনিসটা ডেফিনেটলি কি ছিল? লিকুইফাইড গ্যাস। অ্যাকচুয়ালি দ্যাট ওয়াজ গ্যাস। সো গ্যাস জিনিসটা বাস্তবে তার নর্মাল টেম্পারেচার প্রেসারে তার গ্যাস অবস্থায় চলে যেতে কয়েক মুহূর্ত সময় লাগছে মাত্র। বুঝতে পারছো তোমরা আমার কথা? সো জুল থমসন ইফেক্ট, প্রেসারাইজ জিনিস, প্রেসারাইজ গ্যাস হঠাৎ ছেড়ে দিলে তার টেম্পারেচার কমে যাবে। আচ্ছা, কন্ট্রোল প্লাস একটু দেখি ওদের কমেন্ট। আচ্ছা, এখন এইটার তোমাদের আরো সহজ একটা এক্সপেরিমেন্টের রাস্তা আমি দেখাই দেই। সেটা হচ্ছে, আসো একটু রায়হান আবার, সেটা হচ্ছে আমি এখন একটা কাজ করব। এই যে তোমাদের মেইন ক্যামেরা, চলে আসো এইখানে এইখানে এখানে, হ্যাঁ মেইন ক্যামেরা, ওকে। টিল্ট আপ, টিল্ট আপ। আচ্ছা, সো আমি এখন হাতে এই বডি স্প্রেটা, আই মিন সরি এয়ার ফ্রেশনারটা স্প্রে করব, এবং আমার হাতের তালুর টেম্পারেচার এখন কত রায়হান? সেকেন্ড ক্যামেরা 28 পয়েন্ট সামথিং। এই তালু বরাবর রাখো। এখানে আমি স্প্রে করার পরে দেখবা টেম্পারেচার কত হয়। ঠিক আছে, এটা একটু খেয়াল করি আমরা যে কি অবস্থা হয় আর কি। আল্লাহ আমারে বাঁচাও। তোমরা খেয়াল করছো এটা যখন আমরা শরীরে দেই বডি স্প্রে বা এয়ার ফ্রেশনার, এটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। এয়ার ফ্রেশনার তো আর গায়ে দিবা না, বাট তুমি জানো জিনিসটা ঠান্ডা হয়ে যায় আর কি। ওকে, লেটস ডু ইট। কত আছে? 28, 27 সামথিং আর কি, তাই তো? 28 অ্যারাউন্ড। আচ্ছা, ও বাবারে হাত ঠান্ডা হয়ে গেল। 23, 24 পয়েন্ট সামথিং। হাত জমে যাওয়ার মতো অবস্থা। খেয়াল করছো টেম্পারেচার কিভাবে রিডিউস করছে? আরো একটু দেই, লিটারালি আমার হাত জমে যাচ্ছে। 23, উফ 21 পর্যন্ত গেছিল ভাই রে ভাই, লিটারালি হাতে গিয়ে এরকম স্প্রে করে দেখো কি বাজে অবস্থা হয়। সো হোপফুলি তোমরা বুঝতে পারছো এইখানেও কিন্তু একই জিনিস। অনেক সেন্ট্রাল ক্যামেরা, মানে অনেক প্রেসারাইজড একটা গ্যাস, অনেক প্রেসারাইজড একটা গ্যাস যখন সে প্রেসার রিলিজড হয়, এই যে জিনিসটা মেইন কোর আইডিয়া কিন্তু এইটা, যে প্রেসারাইজড গ্যাস যখন রিলিজ হয় তখন তার টেম্পারেচার রিডিউস করে। ঠিক আছে, সো উই হ্যাভ সিন টু ডিফারেন্ট এক্সাম্পলস, বাট বোথ শোয়িং দ্য সেম কনসেপ্ট এন্ড সেম ইস্যু, সেম আউটপুট। সো রিয়েল লাইফে সায়েন্স এনজয় করতে হবে। আজকের ক্লাস এই পর্যন্তই, টাটা।